আচ্ছা, আমরা যেহেতু সেকশন 15 পর্যন্ত আমাদের শেষ, সেহেতু আমরা শুরু করছি 16 থেকে। 16 এর টাইটেলটা কি? অ্যাপয়েন্টমেন্ট অর ডিক্লারেশন অফ এ গার্ডিয়ান ফর প্রপার্টি বিয়ন্ড জুরিসডিকশন অফ দ্য কোর্টস। মানে যদি এমন কোর্টে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেন গার্ডিয়ানের, যে কোর্টের আসলে জুরিসডিকশন নাই, সেই ক্ষেত্রে কি হবে? এবং কোর্ট যদি এমন হয় যে কোর্ট অলরেডি এ ব্যাপারে একটা রায়ও দিয়ে দিচ্ছে, তখন কি হবে? If the court appoints or declares a guardian for any property situated beyond the local limits of its jurisdiction, মানে যে মাইনরের জন্য গার্ডিয়ান নিয়োগ দেওয়া হচ্ছে, সে গার্ডিয়ান জাজের জুরিসডিকশনের আওতায় আছে। কিন্তু ওই যেহেতু আমরা আগেই বলছি গার্ডিয়ান দুই কারণে নিয়োগ হয়, একটা হলো প্রপার্টির জন্য, আর একটা হলো পার্সনের জন্য, ওই ব্যক্তিকে দেখাশোনা করার জন্য অথবা প্রপার্টির জন্য। এখন ব্যক্তিকে গার্ডিয়ানশিপ নিয়োগ করার ক্ষেত্রে ব্যক্তি জুরিসডিকশনে থাকতে হবে, ইটস গুড, এটা হলো। কিন্তু প্রপার্টিও যদি তার জুরিসডিকশনে থাকে, তাও তার জুরিসডিকশনে গিয়ে আমরা গার্ডিয়ানশিপ গার্ডিয়ানশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, যার প্রপার্টির জন্য গার্ডিয়ান নিয়োগ করবে, সে আদালতের এখতিয়ারের অধীন আছে, বাট যে প্রপার্টির জন্য নিয়োগ করবে সে প্রপার্টি আদালতের জুরিসডিকশনের আওতায় নেই, তখন কি হবে? The court having jurisdiction in the place where the property is situated shall, on production of certified copy of the order appointing it or declaring the guardian, accept him as duly appointed and declared and give effect to that order. তাহলে জুরিসডিকশনে না থাকা অবস্থায় কোনো প্রপার্টির জন্য যদি অন্য আদালত অলরেডি গার্ডিয়ানশিপ নিয়োগ দিয়ে দেয়, তাহলে যে কোর্টের জুরিসডিকশন আছে সে কোর্টের কাছে গিয়ে ওই গার্ডিয়ানশিপের অ্যাপ্লিকেশন যারা করছেন, তারা ওই অ্যাপ্লিকেশনটার মানে ওই অ্যাপ্লিকেশনটার অ্যাপ্রুভাল অথবা গার্ডিয়ানশিপ অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্রুভাল, কোর্ট থেকে যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালের সার্টিফাইড কপি বা নকল যে কোর্টের আদালতে এই প্রপার্টিটা আছে, জুরিসডিকশনের আওতায় এই প্রপার্টিটা আছে, সে কোর্টের কাছে এটা প্লেস করবে। প্লেস করার পর ওই কোর্ট কি করবে? ওই কোর্ট অ্যাকসেপ্ট হিম মানে গার্ডিয়ান, অ্যাজ ডিউলি অ্যাপয়েন্টেড, মানে এই গার্ডিয়ানটাকে রাইটলি অ্যাপয়েন্ট করা হয়েছে এটা ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড ডিক্লার, এবং সেটাকে ওনার অথবা তাকে ডিক্লার করতে হবে। তার মানে যার জুরিসডিকশনের নাই, উনি অ্যাপয়েন্টমেন্ট অথবা ডিক্লেয়ার করলেও এটা ইফেক্টিভ হবে না ওই প্রপার্টি দেখভাল করার জন্য, আনটিল অর আনলেস এটা প্রপার অথরিটির বা প্রপার জুরিসডিকশন আছে যে আদালতে, সে আদালতে এটা প্রেজেন্ট করা না হয় এবং সে আদালত অ্যাপয়েন্ট অথবা ডিক্লেয়ার না করে, এবং সে অর্ডারটাকে উনি ইমপ্লিমেন্ট করার জন্য অর্ডার দিন, গিভ ইফেক্ট টু দ্যাট অর্ডার, মানে এই অর্ডারটা বাস্তবায়ন করার জন্য বা এক্সিকিউট করার জন্য উনি অর্ডার দিবেন কোন আদালত? যে আদালতের জুরিসডিকশনে প্রপার্টিটা আছে। তার মানে আমরা আগে একটা সেকশনে পড়ছি যে যদি যে আদালতের জুরিসডিকশনে নাই, পার্সনের ক্ষেত্রে গার্ডিয়ান নিয়োগের ক্ষেত্রে যে আদালতের জুরিসডিকশনে নাই, সে আদালতে যদি মামলাটা অ্যাপ্লিকেশনটা করা হয়, তাহলে আদালত অ্যাপ্লিকেশনটা রিটার্ন দিবে এবং রিটার্ন দেওয়ার পরে প্রপার আদালতে সেটা প্রেজেন্ট করতে হবে। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে যে আদালতে ওই মাইনরটা আছে, সে আদালতে মামলাটা করলে আদালত অ্যাপয়েন্ট অথবা ডিক্লেয়ার করতে পারবে, বাট প্রপার্টি যে আদালতের জুরিসডিকশনে আসছে, সে আদালতে ওই অর্ডারটার নকল কপি প্রেজেন্ট করতে হবে এবং ওই প্রপার্টির যে ওই প্রপার্টির জুরিসডিকশন যে আদালতের আছে, সে আদালতে এই লোকটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্ট করে তাকে অ্যাপয়েন্ট অথবা ডিক্লেয়ার মানে ঘোষণা করতে হবে এবং এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য উনি অর্ডার দিতে হবে।
দেন ইট উইল বি ইফেক্টিভ। এরপর আসেন কমন একটা কথা, যে আপনি সেটা এই পার্সনের ক্ষেত্রে নিয়োগ দেন অথবা আপনি প্রপার্টির ক্ষেত্রে নিয়োগ দেন, সব ক্ষেত্রেই কি দেখতে হবে আদালতের? আদালতের দেখতে হবে এই যে গার্ডিয়ানটাকে উনি নিয়োগ দিচ্ছেন মাইনরের জন্য, উনি মাইনরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওনার মেইন কাজ হবে দেখা যে এই লোকটাকে গার্ডিয়ান হিসাবে নিয়োগ দিলে it will be it will appears in the circumstances to be for the welfare of the minor। মানে এই লোকটাকে নিয়োগ দিলে মাইনরের জন্য খুব কল্যাণকর একটা কাজ। এটা যদি হয় তাহলে উনি নিয়োগ দিতে পারবেন, যদি না হয় তাহলে উনি নিয়োগ দিতে পারবেন না বা নিয়োগ দিবেন না। সেকেন্ড হলো উনি এই ওয়েলফেয়ার বিবেচনা করবেন কিভাবে, কখন মনে করবেন এটা ওয়েলফেয়ার, অথবা কি কি বিষয় উনি বিবেচনায় নেবেন। বিবেচনায় নেবেন উনি মাইনরের এজ, মানে কয় বছর, মাইনরের সেক্স, মাইনরের রিলিজিয়ন, মাইনরের ক্যারেক্টার, মাইনরের ক্যাপাসিটি। এ সবগুলো বিবেচনা নেয়ার পরে উনি কি করবেন, ক্যাপাসিটি অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এটা উনি বিবেচনায় নিবেন। আর ইয়ার বিবেচনা করবেন কি, গার্ডিয়ানের বিবেচনা করবেন কি, গার্ডিয়ানের বিবেচনা করবেন ক্যারেক্টার এন্ড ক্যাপাসিটি অফ দ্য প্রপার প্রপোজড গার্ডিয়ান এন্ড হিজ নিয়ারনেস অফ কিন টু দ্য মাইনর। তাহলে একটা মাইনরের উনি কতটুকু ইন্টেলিজেন্ট, ওনার এজ কত, ওনার সেক্স কি, উনি কোন রিলিজিয়নে বিলং করে, কোন রিলিজিয়ন ফলো করে এই মাইনর, বা কোন রিলিজিয়নে ওনার বাবা মা ছিল, এটা বিবেচনায় নিবে। সেকেন্ডলি হলো যাকে গার্ডিয়ান হিসাবে নিয়োগ দিবে তার চরিত্র, এবং সে কি আসলে গার্ডিয়ান হিসেবে থাকার মতো যোগ্যতা আছে। থার্ড বিবেচনায় নিবে গার্ডিয়ানের সাথে মাইনরের সম্পর্কটা কি, আত্মীয়তার সম্পর্কটা কি, and the wishes, if any of the deceased parent and any existing and previous relation of the proposed guardian with the minor and his property। বুঝছে? এবং এই মাইনরের, সরি, এই গার্ডিয়ানের প্রত্যাশাটা কি, আসলে সে যে গার্ডিয়ান হতে চাচ্ছে সে কেন হতে চাচ্ছে, মাইনরের সাথে গার্ডিয়ানের, মাইনরের প্রপার্টি এবং মাইনরের ব্যক্তিগত রিলেশন কেমন। হয়তো এমন হইতে পারে যে উনি আসলে সব সম্পত্তি হাতায় নেওয়ার জন্য উনি আসলে গার্ডিয়ান হতে চাচ্ছে, অথবা ওনার আগে থেকেই উনি এই মাইনরকে পছন্দ করতেন না, কিন্তু হঠাৎ করে যখন ওর বাবা মারা গেছে, মা মারা গেছে অ্যাক্সিডেন্ট, এখন হঠাৎ করে সে গার্ডিয়ান হতে চাচ্ছে। এই জিনিসগুলোকে অবশ্যই কোর্ট মাথায় নিবে। যেটা আমি 3 নাম্বারটা অলরেডি বলে ফেলছি, ইন্টেলিজেন্স প্রেফারেন্স। সেটা হলো যে যে গার্ডিয়ানের জন্য আপনি নিয়োগ দিবেন মাইনর, সরি, মাইনরের জন্য গার্ডিয়ান নিয়োগ দিবেন, সে মাইনর কতটুকু ইন্টেলিজেন্ট সেটাও আদালত কনসিডারেশনে নেবে। লাস্ট ওয়ান হলো 4, the court shall not appoint or declare any person to be guardian against his will। মাইনর নিজে কিছু বুঝে না, বাট এই ক্ষেত্রে সে যদি মনে করে, সে যদি মতামত দেয় যে অমুক ব্যক্তির গার্ডিয়ানশিপ আমি থাকবো না, তত্ত্বাবধানে আমি থাকবো না, তাহলে আদালত সেটা বিবেচনায় নিবে। অন্য কিছু বিবেচনায় নিলে না নিলেও এই জিনিসটা নিবে, কারণ তার নিজের উইল না থাকলে, ইচ্ছা না থাকলে কারো আন্ডারে তাকে রাখা যাবে। যেমন আমরা বাংলা নাটক দেখি অথবা মুভি দেখি, ওখানে দেখি বাবা মা কার কাছে থাকবে, অথবা আমরা দেখি যে বাবা মা কেউ নেই, এই মেয়ে বা ছেলেটা কার আন্ডারে থাকবে, তখন দেখা যায় হয় খালা না হয় ফুফি। ফুফিরা হয়তো খুব নিতে চায় কিন্তু খালার কাছে হয়তো যাবে,
অথবা খালারা খুব নিতে চায় কিন্তু ফুফির কাছে এসে থাকবে। এখন ওই বাচ্চাটা কার কার কাছে থাকতে চাচ্ছে বা কার কাছে নিরাপদ অথবা কার কাছে সে প্রফুল্ল থাকবে, সে নিজে বুঝুক আর না বুঝুক, বুঝে বলুক আর না বুঝে বলুক, দ্যাট উড বি টেকেন ইনটু কনসিডারেশন। একটা কথা আছে, কোন একটা জিনিস যখন ছোট বাচ্চা তার নিজের ভালো বিবেচনা করে অথবা তার মনে হয় সে প্রফুল্ল থাকবে, এটা যদি সে করতে চায় তাকে করতে দিতে হবে। আদারওয়াইজ এখানে একটা সাসপিশন অথবা একটা ডাউট দেখা দিবে যে হোয়াট দ্য রিজন অফ দ্যাট পার্সন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ গার্ডিয়ান। সুতরাং আদালত এই জিনিসটা বিবেচনায় নেবে। এরপর আসেন অ্যাপয়েন্টমেন্ট অর ডিক্লারেশন অফ এ কালেক্টর ইন ভার্চু অফ অফিস। মানে শুধুমাত্র কালেক্টর একজন সরকারি অ্যাপয়েন্টেড লোক হওয়ার কারণেই সে একজন গার্ডিয়ান হতে পারে বাইরে, এবং সেটাও কে করতে হবে? আদালতে ঘোষণা দিতে হবে। আদালত যদি মনে করে এই কালেক্টর যদি গার্ডিয়ান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তাহলে এই মাইনরের প্রপার্টি সেফ অ্যান্ড প্রোটেক্টেড থাকবে, এটা যদি মনে করে, তাহলে আদালত কালেক্টরকে অথবা ডিসি কে যে কোনো মাইনরের গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিতে পারে। এখানে সেকশনে এই কথাটাই বলা হয়েছে, এই জন্য আমি আর ডিটেলস বললাম না। এখন আসছেন এখানে কিছু এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে, যে কোন কোন ক্ষেত্রে গার্ডিয়ান নট টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। কোন কোন ক্ষেত্রে? আমরা তো এই পুরো চ্যাপ্টারটাই পড়ছি মূলত অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গার্ডিয়ান। এই জন্য বলছে nothing in this chapter shall authorize the court to appoint or declare a guardian of the property of minor whose property under the superintendence of the court of wards, or to appoint or declare a guardian of the person। বলছে এমন কোন লোককে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না যার প্রপার্টি অলরেডি কোর্ট অফ ওয়ার্ডস এর তত্ত্বাবধানে আছে। কোর্ট অফ ওয়ার্ডস কি? কোর্ট অফ ওয়ার্ডস হলো যেখানে মাইনরের বিষয়াদি বা মাইনরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা হয় অথবা রায় ডিসিশন হয়। এরকম আদালতে অলরেডি এই ব্যক্তির প্রপার্টি আছে বা এই ব্যক্তির প্রপার্টি নিয়ে মামলা আছে। সহজ কথা হলো, যে ব্যক্তির বিরুদ্ধে অলরেডি মাইনরের মামলা অথবা এতিম বাচ্চার এতিম বাচ্চার প্রপার্টি দখল করার কোনো অভিযোগ আছে, এরকম কোনো ব্যক্তিকে আমরা গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিতে পারবো না। ইভেন আদালতও সেটা পারবে। অলরেডি সে এতিমের প্রপার্টি দখল করে আছে অথবা এতিমের প্রপার্টি দখল করছে, এই অভিযোগে তার বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা আছে, এরকম যদি হয়। এরপর আরো আছে, দ্য পার্সন who is married female and whose husband is not in the opinion of the court unfit to be guardian of her person। যেমন ধরেন খালা গার্ডিয়ান হতে পারে, ফুফি গার্ডিয়ান হতে পারে, বাট খালা অথবা ফুফির যে হাজবেন্ড আছে, ওই হাজবেন্ডের জন্য এই এতিম মেয়ে সেফ না, ফিট না গার্ডিয়ান হওয়ার জন্য। সুতরাং ফিমেল গার্ডিয়ান হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু ফিমেল যদি ম্যারিড হয়, একই সাথে তার যে হাজবেন্ড আছে, সে হাজবেন্ডও এই মাইনরের জন্য সেফ এন্ড প্রোটেক্টিভ পার্সোনালিটি হতে হবে। কারণ সে যদি এমন হয় হি ইজ আনসেফ or he is not protecting person or protective person, then that person may not be appointed as a guardian. Third one,
Subject to the provision of this act with respect to ইউরোপিয়ান ব্রিটিশ সাবজেক্ট ব্লা ব্লা ব্লা, এটা হলো ওই সময়ের জন্য এই প্রযোজ্য, এই কথাটা এখন আর প্রযোজ্য না। অফ এ মাইনর হুজ ফাদার ইজ লিভিং and is not in the opinion of the court unfit to be guardian of the person of the minor। বলছে বাবা জীবিত আছে, কিন্তু বাবার বর্তমান থাকার পরেও যদি আদালতের কাছে মনে হয় বাবা গার্ডিয়ান হওয়ার মতো যোগ্যতা রাখে, ফর এনি স্পেসিফিক রিজন, ফর এনি সার্কামস্টেন্সিয়াল রিজন, ফাদার ইজ নট কেপেবল টু বি গার্ডিয়ান। কি কি কারণ হতে পারে? উদাহরণ, নটা আইনে বলা আছে। এমন হতে পারে বাবা অন্যকে বিয়ে করে ফেলছে, সে অন্য সংসার নিয়ে ব্যস্ত এখন। এমন হতে পারে যে বাবা কোন একটা অ্যান্টি সোশ্যাল কোন অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত, এডিক্টেড ফর এক্সাম্পল। তো এই কাজগুলো করার পরে যদি বাবার সাথে তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, তার সাথে থাকে, তাহলে এই মাইনর অবুঝ সন্তান অফকোর্স উড নট বি সেভ। লাস্ট ওয়ান হলো whose property is under the superintendence of the courts of wards competent to appoint a guardian of the person for the minor। বলছে যেটা অলরেডি আমরা পড়ছি, যে লোকটাকে আমরা গার্ডিয়ান হিসেবে নিয়োগ করার জন্য যোগ্য মনে করতাম, এই লোকটার প্রপার্টি অলরেডি কোর্ট অফ ওয়ার্ডসে মামলারত অবস্থায় আছে। এতিম শিশুর প্রপার্টি নিয়ে যে লোক অলরেডি অভিযুক্ত, যে দখল করছে এরকম অভিযোগ আছে, তাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কোন একটা গার্ডিয়ানকে নিয়োগ দিতে গেলে কে মামলা, সরি, কে অ্যাপ্লিকেশন করবে আদালতের কাছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন আদালতে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন আদালতে কোন আদালতে অ্যাপ্লিকেশন করার পর আদালতের কাজ কি হবে, এবং আদালত অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যখন গার্ডিয়ান নিয়োগ করবে তখন কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেবে। এটা হলো মূলত এই চ্যাপ্টারের বেসিক কথা। এখন আমরা যেটা পড়বো সেটা হলো ডিউটিজ এন্ড রাইটস, লায়াবিলিটিস অফ গার্ডিয়ান আন্ডার সেকশন 20, ফাইডুসিয়ারি রিলেশন অফ গার্ডিয়ান টু ওয়ার্ডস। আমরা অলরেডি জানি ওয়ার্ডস মানে কি। ওয়ার্ডস মানে মাইনর, যার জন্য গার্ডিয়ান নিয়োগ করা হয়। এখন ফাইডুসিয়ারি রিলেশনটা কি? ফাইডুসিয়ারি রিলেশন হলো যেটা কনফিডেন্সিয়াল রিলেশন, আস্থা ভাজন সম্পর্ক। মানে গার্ডিয়ানের সাথে মাইনরের সম্পর্কটা হইতে হবে বিশ্বস্ততা। তার মানে গার্ডিয়ানের কাছে যদি মাইনর তার ব্যক্তিগত কোনো গোপন কথা বলে, এটা অন্য কোথাও ডিসক্লোজ করা যাবে। আবার গার্ডিয়ানও যদি ওই মাইনরের কাছে কোনো গোপন কথা বলে, অফকোর্স মাইনর বলবে না, কারণ মাইনরের তো খারাপ মন থাকার কথা না। কারণ একদম ন্যাচারালি মনে করা হয় একটা নাবালক সন্তানের বাজে চিন্তা আসার কথা। সুতরাং সে তার ব্যক্তিগত কোনো কথা যদি গার্ডিয়ান যদি তার ব্যক্তিগত কোনো কথা মাইনরের সাথে শেয়ার করে, অফকোর্স দেয়ার উড নট বি সাচ প্রবাবিলিটি that minor would disclose it to any person who is actually foe to the guardian। যে গার্ডিয়ানের শত্রু এমন কোন ব্যক্তির কাছে সে তার ব্যক্তিগত কথা প্রকাশ করে দেবে, এরকম কোন টেন্ডেন্সি বা ক্রিমিনাল মাইন্ড থাকার কথা। এরপরেও the both of them have to have or have to settle a fiduciary relation during their relation। A guardian stands in a fiduciary relation to his ward। দেখেন এখানেও সেকশনেও গার্ডিয়ানের কথা বলা হয়েছে, মাইনরের কথা ওইভাবে বলা হয়নি। কারণ মাইনরকে ধরেই নেওয়া হয়েছে, মাইনরের ওই খারাপ মাইন্ড থাকার কথা না। এই জন্য গার্ডিয়ানকে সেটেল করতে হবে যে তার যে মাইনর, তার যার দায়িত্ব নিয়ে সে আসছে, তার সাথে তার একটা বিশ্বস্ততার সম্পর্ক ডেভেলপ করতে হবে। He means guardian must not make any profit out of it।
সে যে দায়িত্ব নিচ্ছে মাইনরের, এই মাইনরের দায়িত্ব থেকে সে কোনো ধরনের প্রফিট গেইন করতে পারবে না। প্রফিট গেইন করার জন্য সে এখানে আসবে না। সে সর্বোচ্চ যে টাকা, যে কষ্ট সে ব্যয় করবে, সে ব্যয়ের জন্য সে যদি কোথাও টাকা লাগে সেটা ব্যয় করতে পারবে, বাট হি মে নট টেক এনি বেনিফিট। এখান থেকে সে কোনো বেনিফিট নিতে পারবে না। কারণ বেনিফিটই যদি নেয় তাহলে সে তো গার্ডিয়ান হতে পারলো না। সেকেন্ড ওয়ান হলো, the fiduciary relation of a guardian to his ward extend to and affects the purchases by the guardian of the property of the ward। বলছে যদি সে প্রপার্টি সংক্রান্ত গার্ডিয়ান হয়, সরি, সে যদি গার্ডিয়ান হয়, তাহলে শুধুমাত্র পার্সনের ক্ষেত্রেই তাকে ফাইডুসিয়ারি বা বিশ্বস্ততার সম্পর্ক থাকতে হবে, নট নেসেসারিলি। তাকে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি কোনো ধরনের ইস্যু থাকে, তাকে সেটাও, সেই বিশ্বস্ততাও, সেই আস্থাভাজন সম্পর্কটাও ডেভেলপ করতে হবে। তার মানে এখন মাইনরের কোনো প্রপার্টি যদি মাইনর বিক্রি করতে চায়, এখন মাইনর, মাইনর মানে গার্ডিয়ান বিক্রি করতে চায়, এবং গার্ডিয়ান জানে আসলে হাইস্ট বিডার কে, বা কে বেশি মূল্য বলে গেছে। এখন সে যে বেশি মূল্য বলছে বা বেশি মূল্য বলার সম্ভাবনা আছে এরকম কোন লোককে সে বিড করতে আসতে দেয় না। সে জাস্ট তার পরিচিত কয়েকটা লোককে বিড করতে দিছে, এতে করে দেখা গেছে মাইনর ঠকছে। তার মানে সে মাইনরকে দেখাইছে যে আসলে আমি হাইস্ট বিডারের কাছে প্রপার্টিটা বিক্রি করছি, বাট অ্যাকচুয়ালি হি ম্যানিপুলেটেড দ্য সিস্টেম। সো ইন দ্যাট কেসেস হি ব্রিচ or he has broken the fiduciary relation with one of his mind, and by the word of the property of the guardian immediately or soon after the word has ceased to be a minor। বলছে এবং যখনই উনি, মানে মাইনর, তার যে মাইনর সিচুয়েশন আছে এই সিচুয়েশন থেকে যখনই সে সিজ করবে, সিজ করবে মানে তার মাইনরশিপ শেষ, বয়স 18 হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে তার প্রপার্টিটা বিক্রয়ের দায়িত্ব পুরোপুরি ভাবে মাইনরকে, মাইনর না, মানে যে ওয়ার্ড ছিল সে ওয়ার্ডকে দিয়ে দিতাম। এখানে আর গার্ডিয়ানের মাতব্বরি করার কোনো সুযোগ নাই। জেনারেলি অল দ্য ট্রানজেকশন বিটুইন দেম, দেম মানে হলো ওয়ার্ড এন্ড গার্ডিয়ান, জেনারেলি অল ট্রানজেকশন বিটুইন দেম while the influence of the guardian is still lasts or is recent। বলছে এই যে আমরা ফাইডুসিয়ারি রিলেশনের কথা বলছি, এই ফাইডুসিয়ারি রিলেশন বলতে যত ধরনের ট্রানজেকশন হয়েছে যেখানে গার্ডিয়ানের ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং যে ইনফ্লুয়েন্সটা শুধুমাত্র তাদের এই রিলেশনটা চলাকালীন সময়, এবং এটা ভিজিল্যান্ট, এটা একদম অবভিয়াস, এরকম যদি হয় সেটা এখানে বিবেচনায় আনতে হবে। সেকশন 21-এ বলছে এ মাইনর ইজ ইনকম্পিটেন্ট টু অ্যাক্ট অ্যাজ গার্ডিয়ান অফ এনি মাইনর। আচ্ছা, আমরা যে মাইনর নিয়োগ দিচ্ছি, একটা মাইনরকে আরেকটা মাইনরের জন্য আপনি গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিতে পারবেন নর্মালি। কিন্তু যদি এমন হয় মাইনরে মাইনরে বিয়ে হয়েছে, যেমন ধরেন 17 বছরের ছেলে 16 বছরের মেয়েকে বাবা মার সম্মতি নিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করে ফেলছে। কারণ আমরা জানি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে যদি বাবা মার সম্মতি থাকে তাহলে 16 বছরের বয়সের মানুষও বিয়ে করতে পারে। কিন্তু শর্ত হলো ওখানে ধর্ম ইগনোর করতে হবে, ধর্মকে বাদ দিতে হবে। এই জন্য
কোনো ধর্মের থেকেই কেউ স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করতে পারবেন, সো ভুল ব্যাখ্যা করবেন না। কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্টের প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ডিনাউন্স ইউর রিলিজিয়ন। না কোশ্চেন ইজ দ্যাট, যদি এমন হয় তাহলে এই যে 17 বছরের ছেলেটা 16 বছরের মেয়েটার কি গার্ডিয়ান? তাহলে সেকশন বলছে যে যদি এরকম হয় যে গার্ডিয়ান নিয়োগ দিতে হবে একজন মাইনরের জন্য আর একজন অ্যাপ্লিকেশন করছে, এটা আদালত নিয়োগ দিতে পারবে না। বাট except his own wife, child, where he is the managing member of an undivided Hindu family, the wife, child of another minor member of that family. বলছে কোন কোন ক্ষেত্রে মাইনর গার্ডিয়ান হতে পারবে? যদি ওয়াইফ হাজবেন্ডের দায়িত্ব নেয়, অথবা হাজবেন্ড ওয়াইফের দায়িত্ব নেয়, হোয়াট এভার। অথবা যদি এমন হয় এরকম কোন চাইল্ড, যে চাইল্ড মাইনর বাট হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ দিস ফ্যামিলি, তার ইনকাম টাকা দিয়ে সংসার চলে। অথবা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আমি জানি না এখন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আসলে কতটুকু বাংলাদেশে আছে প্র্যাকটিক্যালি, যদিও আমরা এখনো লিগালি পড়ি বা লতে বলি যে আনডিভাইডেড ফ্যামিলি, বা জানি না আমি কতটুকু আছে। এটা আমাদের সৌরভ ভট্টাচার্য, তারপরে আরো কে কে আছে ওনারা বলতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো আনডিভাইডেড ফ্যামিলি থাকে এবং ওই আনডিভাইডেড ফ্যামিলিতে যদি কর্তা থাকে, ওই কর্তা কর্তা যেহেতু ফ্যামিলির ম্যানেজিং মেম্বার, অথবা উনি যেহেতু ফ্যামিলির লিডিং পার্সন, আর্নিং পার্সন, সো হি উড বি গার্ডিয়ান। কার? ফ্যামিলিতে অন্য যারা মাইনর আছে, এটা আইনও এলাও করে। এখন আসেন গার্ডিয়ানের রেমুনারেশন, বেতন। A guardian appointed or declared by the court shall be entitled to such allowance, if any, as the court thinks fit for his care and pains in the execution of his duty. যেটা আমরা অলরেডি বলে ফেলছি, সে কাজ করতে যায় তার যে কষ্ট, তার যে সময়, এটার জন্য যদি তার কিছু অ্যালাউন্সের প্রয়োজন হয়, আদালত মনে করেন সেটা আদালতের অনুমতি সাপেক্ষে সেটা সে পাইতে পারে। বাট রিমুনারেশন নামে মাসিক বেতন, সে কাজ করুক আর না করুক, মাস শেষে তার অ্যাকাউন্টে বেতন জমা হয়ে যাবে, দ্যাট মাইট নট হ্যাপেন। কারণ ইট ইজ নট দ্য অফিস অফ প্রফিট। When an officer of the government, if such officer is so appointed and declared to be guardian, such fees, such fees shall be paid to the government out of the property of the ward as the government by general or special order directs. যে এখন যদি গার্ডিয়ান সরকারি কর্মকর্তা হয় এবং সে যদি ওই কাজের জন্য আদালতের অর্ডার মোতাবেক কোনো অ্যালাউন্স রিসিভ করে, তাহলে এই অ্যালাউন্সটা গভর্নমেন্টের রেভিনিউ ফান্ডে বা কোষাগারে জমা দিতে, কারণ সে অলরেডি তার চাকরির জন্য বেতন পায়, জাস্ট কোর্ট তাকে একটা দায়িত্ব দিছে, সে কাজটা করছে। সুতরাং গভর্নমেন্ট ঠিক করে দেবে সে আসলে কিভাবে সেই টাকাটা জমা দেবে। এখন আসেন কন্ট্রোল অফ কালেক্টর এজ গার্ডিয়ান, যেটা আমরা বলছি অলরেডি যে কালেক্টরও গার্ডিয়ান হতে পারে। A collector appointed or declared by the court to be guardian of the person or property or both, কারণ গার্ডিয়ানশিপ দুই ধরনের, একটা হলো প্রপার্টির আর একটা হলো পার্সন, of minor, property or person of minor shall in all matters connected with the guardianship of his ward be subject to the control of the government and of such authority as the government by notification in the official gazette appoints in this behalf. যদি কালেক্টরকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে কালেক্টর যা যা করুক না কেন সবকিছুই তাকে গভর্নমেন্টের
একটা নোটিফিকেশন বা গ্যাজেটের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হবে, যে দায়িত্বের আন্ডারে, যে নোটিফিকেশন বা গ্যাজেটের আন্ডারে তাকে কাজ করতে হবে। গ্যাজেটে যা যা বলা থাকবে তাকে তাই করতে হবে। তার মানে সরকারি কর্মকর্তাদের গার্ডিয়ান শুধু আদালত ঘোষণা দিলে হবে না, সাথে সাথে তাকে তার এই অ্যাপয়েন্টমেন্টটা অফকোর্স দ্যাট শুড বি গেজেটেড বাই দ্য গভর্নমেন্ট। যেমন ধরেন ই ভ্যালি অথবা আরো কি কি হাই হাই কোম্পানি ছিল, যেগুলো অলরেডি আপনারা এখন বুঝেন যে বাংলাদেশে অনেক ইলেকট্রনিক ডিজিটাল কোম্পানি ছিল যেগুলো এখন আর নাই, বা থাকলেও আবার যখন ধরা খাবো আমরা তখন দেখবো পত্রিকায় যে আমরা আবার ধরা খাইছি। কারণ বাঙালি একমাত্র জাতি যারা আসলে ধরা খেলেও বুঝে না যে আসলে কোনটা কোনটা থেকে তার দূরে থাকা উচিত। তো এই কোম্পানিগুলো, যেমন ই ভ্যালির যখন ইয়া হলো, ওদের চেয়ারম্যান গ্রেপ্তার হলো বা অন্যান্য মানুষ ডিরেক্টর লেভেলে যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর অভিযোগের ভিত্তিতে তখন আমাদের একজন এক্স জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ওনাকে এটার ইয়ে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে উনি ওখানে যা দেখবেন যে আসলে ওদের যে সিন্ধুক অথবা ওদের যে ড্রয়ার আছে বা ওদের যে কোষা মানে কি বলবো এটা, টাকা রাখার বক্স মনে করেন, ওটা ওটা তদন্ত করে দেখবে হাউ মাচ মানি হ্যাজ বিন রিজার্ভ দেয়ার। তো উনি ওনার এই যে অ্যাপয়েন্টমেন্টটা, এই অ্যাপয়েন্টমেন্টটা একটা গ্যাজেটের মাধ্যমে হয়েছে। এবং উনি ওখানে গিয়ে দেখছেন কত টাকা, যদিও আমরা জানি যে আসলে 2,000 বা 3,000 বা 4,000 টাকা পাইছে। তার মানে সবগুলো টাকা তারা আগেই বিদেশে পাচার করে দিছে। তো দ্যাট ইজ নট আওয়ার কোয়েশ্চেন, আওয়ার কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ দি অ্যাপয়েন্টমেন্ট উড বি গেজেটেড বাই দ্য গভর্নমেন্ট। তার মানে সরকারি কোনো কর্মকর্তা বা সরকারি নির্দেশনা মোতাবেক যদি কাউকে এরকম নির্দেশনা মোতাবেক যদি কোর্ট কাউকে নিয়োগ দেয়, অফকোর্স দ্যাট উড বি গেজেটেড বাই দ্য গভর্নমেন্ট। এবং গ্যাজেটে যা যা বলা থাকবে, ওনাকে যে যে পাওয়ার দেয়া থাকবে উনি ঠিক ওভাবে দায়িত্ব পালন করবে। এখন আসেন, আমরা আগেই বলছি যে গার্ডিয়ানশিপ দুই ধরনের, একটা হলো গার্ডিয়ান অফ পার্সন আর একটা হলো গার্ডিয়ান অফ প্রপার্টি। এখন আমরা দেখব গার্ডিয়ান অফ পার্সনের ডিউটিস কি কি। এ গার্ডিয়ান অফ পার্সন of a ward is charged with the custody of the ward and must look to his support। বলছে যদি কোনো মাইনরের ব্যক্তি সত্তা তদারক করার জন্য কাউকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়, উনি কি করবেন? ওই মাইনরটার নিরাপত্তার দায়িত্ব নিয়ে তাকে তার কাস্টডি মানে কি, কাস্টডি মানে তার নিয়ন্ত্রণে রাখা, এন্ড মাস্ট লুক টু হিজ সাপোর্ট, এবং উনি অবশ্যই ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন বা তদারক করবেন কি কি, health, education, advancement, or any other matters as the law to which the ward is subject requires। মানে উনি যখন পার্সনের দায়িত্ব নেবেন তখন দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই ব্যক্তি তাকে ওনার কাস্টডিতে নিয়ে নেবেন এন্ড ওনাকে সাপোর্ট দিবেন কিসের, শিক্ষা, স্বাস্থ্য বা শারীরিক কোনো অ্যাডভান্সমেন্ট, মানসিক অ্যাডভান্সমেন্ট বা অন্য কোনো কিছু যদি দরকার হয়, অথবা ধর্মীয় কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি তাকে স্পেশাল কেয়ার দরকার হয়, সেটা তাকে দেবে। সেটা হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক অথবা অন্য কোনো ধর্ম হোক, যেই ধর্ম হোক। যেহেতু আমরা ল পড়ছি খ্রিস্টান ল, এবং খ্রিস্টান লতে মূলত এই আইনটা ব্যবহারের দরকার হয় বেশি। দ্যাটস ওয়াই এই আইনের আন্ডারে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে খ্রিস্টান, সাধারণত খ্রিস্টান, কিন্তু মনে রাখবেন এই আইনটা বাংলাদেশের আইন এন্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল রিলিজিয়ন। কেউ যদি মনে করে আমি মুসলমান হওয়ার পরেও আমি ইসলামিক ল অনুযায়ী গার্ডিয়ান নিয়োগ দেব না, আই উইল অ্যাপয়েন্ট দ্য গার্ডিয়ান অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ানশিপ অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, দে ক্যান ডু so। It's not the matter that in which religion you are belonging to, but the question is that under which law you want to appoint the guardian।
তো সো যে রিলিজিয়নে বিলং করে মাইনর, তাকে অবশ্যই রিলিজিয়াস এডুকেশন দেওয়ার ব্যাপারে ওনাকে তদারক করতে হবে, অথবা তার ঠিক মতো নামাজ পড়তে পারছে কিনা, বা হিন্দু হলে সে ঠিক মতো পূজা করতে পারছে কিনা, তার বাসায় ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, বা অ্যারেঞ্জমেন্ট না থাকলে অ্যারেঞ্জমেন্ট করার জন্য কি কি করা যেতে পারে, কারণ তার ধর্মীয় অ্যাডভান্সমেন্টও দরকার আছে। সো এটা গার্ডিয়ান তাই। এরপর আসেন, if a ward leaves or is removed from the custody of the guardian of his person, বলছে যদি কোন ওয়ার্ড মাইনর সে গার্ডিয়ানের যে কাস্টডি ছিল সে কাস্টডি থেকে সরে আসে, চলে যায়, অথবা তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে গেল? কোর্ট। If it is opinion of the court, it will be for the welfare of the ward to return to the custody of his guardian, may make an order for his return. বলছে যদি এমন হয় সে তার কাস্টডি থেকে চলে গেছে, অথবা তাকে কোনোভাবে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এমত অবস্থায় সে সুন্দর করে কোর্টে চলে গেল গার্ডিয়ান, যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো অথচ আমার তত্ত্বাবধানে নাই, আমি যেহেতু কাস্টডি সরি গার্ডিয়ান অফ পার্সন, সুতরাং আমাকে অবশ্যই আমার এই মাইনর বা ওয়ার্ডকে আমার নিজের কাস্টডিতে রাখতে হবে। এখন এই গার্ডিয়ানের কাছে না রেখে হয়তো কোনো ফুফি অথবা খালা অথবা অন্য কোনো আত্মীয়, দে ওয়ান্টেড টু প্রুভ দ্যাট দে আর ভেরি সেফ ফর দিস গার্ডিয়ান, তখন গার্ডিয়ান যেহেতু দায়িত্বে আছে আদালত কর্তৃক, তখন উনি আদালতে যাবেন এবং বলবেন যে আমি গার্ডিয়ানশিপের দায়িত্বে থেকে যদি ওকে আমার কাস্টডিতে না রাখতে পারি, তাহলে কিছু হলে তো পুরো দায়িত্ব আমার। সো ইন দ্যাট কেস আই উড নট টেক রিস্ক। সুতরাং আদালতকে উনি বলবেন যে এই মাইনরকে অথবা ওয়ার্ডকে ওনার কাস্টডিতে আবার ফেরত দেওয়ার জন্য আদালত সেটা করবে। And for the purpose of enforcing the order may cause the ward to be arrested and to be delivered into the custody of the guardian. এটা করতে যায় যদি ওয়ার্ডকে গ্রেপ্তার করারও প্রয়োজন, আদালত সেটা করবে। For the purpose of arresting the ward, the court may exercise the power conferred on a magistrate of the first class by section 100 of the Code of Criminal Procedure. Code of Criminal Procedure 100 এ বলা আছে অ্যারেস্ট অ্যান্ড ওয়ারেন্টে কি কি জিনিস ফলো করতে হবে। ওখানে মূলত কি বলে, শুধু 100 না, ওখানে পুরো একটা চ্যাপ্টার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা নর্মালি অ্যারেস্ট এন্ড ওয়ারেন্ট ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী ফলো করার ক্ষেত্রে যা যা করতে পারি। এখন ক্রিমিনাল প্রসিডিউর এবং সিভিল প্রসিডিউর মধ্যে পার্থক্য হলো, সিভিল প্রসিডিউরে কিন্তু অনেক ডিগনিটি এন্ড রেসপেক্ট বজায় রেখে কিন্তু গ্রেপ্তারের বিধান আছে, কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ কিন্তু অনেক হাই পাওয়ার বা স্ট্রিক্ট, মানে আমি বলবো এক্সটেন্সিভ পাওয়ার ব্যবহার করতে পারে। এই জন্য এখানে এই প্রভিশনটা স্পেশালি উল্লেখ করা হয়েছে, যা আসলে পুলিশ বা কোর্ট যদি অ্যারেস্ট করতে চায় আদালতের পাওয়ারটা কেমন। কারণ সিভিল কেসে গ্রেপ্তার এতটা সিরিয়াস না, ক্রিমিনাল কেসে গ্রেপ্তার কিন্তু খুব সিরিয়াস। দি রেসিডেন্স অফ এ ওয়ার্ড against the will of his guardian with a person who is not his guardian does not of itself terminate the guardianship. বলছে রেসিডেন্স অফ ওয়ার্ড, দেখে রেসিডেন্স অফ ওয়ার্ড মানে মাইনরের যে বাসা, এগেনস্ট দ্য উইল অফ দ্য অফ হিজ গার্ডিয়ান, গার্ডিয়ানের অনিচ্ছায়, উইথ এ পার্সন হু ইজ নট হিজ গার্ডিয়ান ডাজ নট অফ ইটসেলফ টার্মিনেট দ্য গার্ডিয়ানশিপ। বলছে যদি মাইনর তার বাসা থেকে গার্ডিয়ানের যিনি ছিলেন তার অনুমতি ছাড়া, তার ইচ্ছা ছাড়া বাসা থেকে চলে গেছে, এবং এমন বাসায় গেছে যেই বাসাতে গেছেন উনি গার্ডিয়ান না, শুধুমাত্র এই কারণে এটা বলা যাবে না
যে এই ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক গার্ডিয়ানশিপ এন্ড ওয়ার্ড, এই সম্পর্কটা টার্মিনেট হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। A guardian of the section 26 removal of ward from jurisdiction. A guardian of the person appointed or declared by the court, unless he is the collector or is a guardian appointed by will or other instrument. বলছে একটা গার্ডিয়ান যদি আদালত কর্তৃক নিয়োগকৃত হয় এবং উনি যদি কালেক্টর না হন, অথবা কোনো উইল অথবা অন্য কোনো দলিলের মাধ্যমে অ্যাপয়েন্ট করা না হয়, শুধুমাত্র কোর্টের অর্ডার দ্বারা নিয়োগ হয়েছে সাধারণ মানুষ, হি শ্যাল নট উইদাউট দ্য লিভ অফ দ্য কোর্ট, উনি কোর্টের অনুমতি ছাড়া শ্যাল নট রিমুভ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিমিটস অফ হিজ জুরিসডিকশন এক্সেপ্ট ফর দ্য পারপাসেস অ্যাজ মে বি প্রেসক্রাইবড। বলছে যদি একজন সাধারণ মানুষকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়, উনি আদালতের পারমিশন ছাড়া যে আদালতের জুরিসডিকশনে এই মাইনর এতদিন ছিল, সে জুরিসডিকশন থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে। ফর এক্সাম্পল, ধরেন আপনার বাসা শ্যামলী, শ্যামলী ধরেন আমাদের একটা জুডিশিয়াল থানা ধরে নিলাম। যদি এমন হয় একজনকে আমরা দায়িত্ব দিলাম একজন মাইনরকে দেখাশোনা করার জন্য শ্যামলী, এখন উনি বাসা চেঞ্জ করে চলে গেছে উত্তরা, উনি ওনার সাথে উত্তরাতে ছেলেটাকে নিয়ে গেছে। এই যে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার জন্য ওনাকে আদালতের পারমিশন নিতে হবে। তবে যদি আদালত বলে দেয় যে বাসা চেঞ্জ করার পারপাসে যদি নেয়, তাহলে আদালতের অনুমতি নেওয়া লাগবে না। চিকিৎসার পারপাসে যদি ধরেন উত্তরাতে, খুব উত্তরা অথবা বসুন্ধরাতে কি যেন হসপিটাল আছে একটা, হ্যাঁ, ওটাতে নিয়ে গেছে, হ্যাঁ, ওই হসপিটালে নেয়ার জন্য, এরকম পারপাসে যদি জুরিসডিকশন চেঞ্জ করতে হয়, আদালত যদি বলে দেয় এই পারপাসে চেঞ্জ করলে আমার অনুমতি লাগবে না, তাহলে করতে পারে। বাট আনলেস অর আনটিল এরকম কোনো প্রেসক্রিপশন না থাকে, তাহলে অবশ্যই তাকে আদালতের পারমিশন নিতে হবে। And the leave granted by the court under subsection 1 may be special or general or may be defined by order granted. আদালত কি এটা স্পেশাল অর্ডার দিবে নাকি জেনারেলি বলে দেবে, এটা আদালতই ঠিক করে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি, গার্ডিয়ানশিপ অফ পার্সন, ডিউটিজ অফ গার্ডিয়ান অফ দ্য পার্সন। বলছে যদি পার্সনের গার্ডিয়ান হয় তাহলে তার ডিউটি কি কি। প্রথমটা ছিল এই গার্ডিয়ান অফ দ্য পার্সন অফ হোয়াট ইজ চার্জ উইথ দ্য কাস্টডি, উনি কাস্টডি নিয়ে নিবেন, লেখাপড়ার দায়িত্ব নিবেন, স্বাস্থ্য চিকিৎসা এগুলো সব মেটার দায়িত্ব নিবেন। সেকেন্ড ছিল যে যদি কাউকে এরকম দায়িত্ব দেওয়া হয় পার্সনের এবং কাস্টডি থেকে নিয়ে যাওয়া হয় অথবা চলে যায়, তাকে আবার নিয়ে আসা হয়, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এবং শুধুমাত্র এই চলে যাওয়ার কারণে বলা যাবে না এই ছেলের গার্ডিয়ানশিপ যে দেওয়া হলো, এই গার্ডিয়ানশিপটা শেষ হয়ে গেছে, এখন আর তার গার্ডিয়ানশিপ নাই, কারণ বেয়াদবি করছে, সুতরাং এর আর গার্ডিয়ানশিপে আছে এটা বলা যাবে না, নতুন গার্ডিয়ান নিয়োগ দিতে হবে, এটা বলার সুযোগ নাই, কারণ মাইনর বুঝে না। 26-এ বলছে যে যদি মাইনরকে কোন কোর্টের জুরিসডিকশন থেকে আদালত গার্ডিয়ান নিয়ে যেতে চায় এবং এই গার্ডিয়ান যদি কালেক্টর না হয় অথবা উইল অথবা অন্য কোনো দলিলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত গার্ডিয়ান না হয়, এরকম অবস্থায় যদি গার্ডিয়ান এই ছেলেটাকে কোনো আদালতের জুরিসডিকশন থেকে নিয়ে যেতে চায়, কোনো আদালত বলতে যে আদালত তাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিচ্ছে, সে আদালতের পারমিশন ছাড়া সেটা পারবে না। এখন আদালত অর্ডার দেওয়ার সময় সেটা কি জেনারেল অথবা স্পেশাল অর্ডার দিয়ে দেবেন কি দেবেন না, ইটস টোটালি আপ টু কোর্ট। সো কোর্ট উইল ডিসাইড হাউ হি উইল গিভ দ্য ডিরেকশন। এখন আসেন গার্ডিয়ানশিপ অফ প্রপার্টি, এটা এটা একটু লম্বা বড়, এই জন্য এখানে শুধুমাত্র আমি পয়েন্ট আউট করে বলছি যে হুইচ হুইচ ইজ অ্যাকচুয়ালি বেসিক্স অফ দিস সেকশনস, কারণ টোটাল সেকশন আছে 11। দেখেন আন্ডার সেকশন 27
আন্ডার সেকশন 27-এ অর্ডিনারিলি প্রুডেন্ট ম্যান মে বি গার্ডিয়ান অফ প্রপার্টি। নাম্বার 1 হলো গার্ডিয়ান অফ প্রপার্টি যে নিয়োগ দিবেন ওই লোকটাকে অবশ্যই প্রুডেন্ট ম্যান হতে হবে। প্রুডেন্ট ম্যান মানে বুদ্ধি টুদ্ধি আছে, ব্যাককল কোনো মানুষকে নিয়োগ দেওয়া যাবে। নাম্বার 2 হলো গার্ডিয়ান তার নিজের প্রপার্টির জন্য যা যা করতে পারতেন, উনি নিজের প্রপার্টি হলে যা যা করতেন, উনি প্রপার্টির গার্ডিয়ানশিপের দায়িত্ব পেলে ঠিক তাই তাই করবেন, করতে পারবেন বা করবেন। যেমন ধরেন হঠাৎ করে দেখা গেল যে প্রপার্টিটা যদি বিক্রি না করে ফেলা হয় তাহলে লস হবে, ওনাকে বিক্রি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। প্রপার্টিটা যদি নিজে চাষ ধরেন কোনো জমিতে যদি নিজে চাষ না করে এই জমিটা যদি বর্গা দেওয়া হয় অথবা মর্টগেজ দেওয়া হয় অথবা অন্য কোনো ভাবে অন্যকে দায়িত্ব দেওয়া হয় লিজ বা অন্য কোনো কিছু দিয়ে, ইট উড বি মাচ মোর বেনিফিশিয়াল ফর দ্য মাইনর, তাহলে তাকে তাই করতে হবে। তাহলে সহজ কথা হলো নিজের প্রপার্টি হলে উনি বেনিফিশিয়ারি হিসেবে যা যা করতেন, উনি বেনিফিট টেকার হিসেবে যা যা করতেন তাকে তাই তাই করতেন। যেমন আরেকটা পেরাতে বলছে হি অর শি ক্যান ডু এনিথিং হুইচ ইজ রিজনেবল এন্ড প্রপার ফর দ্য রিয়েলাইজেশন প্রোটেকশন এন্ড বেনিফিট অফ দ্য প্রপার্টি। প্রপার্টির বেনিফিটের জন্য, প্রপার্টি রিয়েলাইজেশনের জন্য, প্রপার্টির প্রোটেকশনের জন্য যা যা প্রয়োজন উনি তাই তাই করতে হবে এবং সেটা করবে। যদি না করেন হি উড বি লায়াবল। এরপরে সেকশন 28-এ বলছে পার্টস অফ টেস্টামেন্টারি গার্ডিয়ান। টেস্টামেন্টারি মানে কি? টেস্টামেন্টারি মানে হলো যেটা উইল অথবা উইলের মাধ্যমে আসে, সহজ কথা, অথবা উইলের মাধ্যমে আসে, সহজ কথা। যদি কোনো গার্ডিয়ান উইলের মাধ্যমে আসে তার মানে হলো মনে করেন বাবা জীবিত ছিল, বাবা মারা যাওয়ার আগে বলে গেছে আমার অবর্তমানে অমুক আমার ছেলেটার দেখাশোনার দায়িত্ব নেবে, এটার জন্য উনি উইল করে গেছে। উইল মানে উনি দলিল করে গেছে এবং মৃত্যুর পরে এটা কার্যকর। যদি এমন হয়, উনি কি করতে পারবেন? ওনার দায়িত্বটা কি? ওনার দায়িত্ব হচ্ছে উনি মর্টগেজ দিতে পারবে, চার্জ নিতে পারবে, ট্রান্সফার করতে পারবে, সেল করতে পারবে, গিফট করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, অন্য কোনো কিছু যদি আরো প্রয়োজন হয় সেটাও করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আগেরটাই তো কোর্ট নিয়োগ দিচ্ছে, আগেরটা কি এগুলা পারবে না? আমরা তো বলছি পারবে। শুধুমাত্র পার্থক্য হলো আমরা আরো ডিটেলস পড়বো ওয়ান বাই ওয়ান। 27-এর আন্ডারে যদি গার্ডিয়ান অফ প্রপার্টি নিয়োগ হয় উনি আদালতের পারমিশন নিয়ে করতে হবে। কিন্তু টেস্টামেন্টারি গার্ডিয়ান যদি হয়, যে বাবা অথবা অন্য কোনো মানুষ যদি জীবিত থাকা অবস্থায় মৃতের পরে কে দায়িত্ব নিবে এই মাইনরের, এটা বলে যায় বা এটা লিখে দিয়ে যায়, দলিল করে দিয়ে যায়, তাহলে ওনার আর আদালতের পারমিশন লাগবে না, বিকজ ইট হ্যাজ অলরেডি বিন ডকুমেন্টেড। দ্যাটস দ্য ডিফারেন্স। এই জন্য আমরা আলাদা করে করছি। কারণ আপনার বাবা যদি মৃত্যুর আগে কাউকে আপনার চাচা অথবা আপনার অন্য কোনো আত্মীয়কে এক্সেপশনালি একটা ডকুমেন্ট করে দলিল করে যদি দায়িত্ব দিয়ে যায়, তাহলে ওখানে তো আদালতের কিছু বলার নাই, বিকজ হি হ্যাজ দ্য অথরিটি টু ডু হোয়াট হি ওয়ান্টেড। ওনার ছিল, ওনার ছেলের জন্য কোনটা কল্যাণ করেন উনি জানতেন। তো এখানে আদালতের কিছু করার নাই। বাট যদি আদালত নিয়োগ দেয় তাহলে যদি উনি এই মাইনরের প্রপার্টি নিয়ে কিছু করতে চান ওনাকে আদালতের পারমিশন, কিন্তু দুইজনই সেম ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে। পার্থক্য হলো একটাতে আদালতের পারমিশন লাগবে, একটাতে লাগবে না। না। এরপর আসেন 28-2 কি বলছে, নট ইম্পোজ রেস্ট্রিকশন বাই দ্য ইনস্ট্রুমেন্টস অফ ইমুভেবল প্রপার্টি উইদাউট পারমিশন ফ্রম দ্য কোর্ট ইন রাইটিং অর এক্সপ্রেস ডিক্লারেশন। বলছে যদি, উনি তো সব করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, গিফট করতে পারবেন, সেল করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, চার্জ নিতে পারবেন, মর্টগেজ করতে পারবেন, কিন্তু উনি কোনো রেস্ট্রিকশন নিতে পারবেন না, যে রেস্ট্রিকশনটা ওই উইলের ডকুমেন্টে ছিল না। রেস্ট্রিকশন কি? বলে দিল যে আপনি ধরেন আপনার বাবার অবর্তমানে আপনার চাচা আপনার দায়িত্ব নিচ্ছে, এখন আপনার চাচা দায়িত্ব নেওয়ার পর আপনার চাচা ফুফিদেরকে বলে দিচ্ছে এই জমির আশেপাশে কেউ থাকতে পারবে না, অথবা
বলে দিছে যে এই জমির সামনে যে জমিগুলো আছে এই জমিগুলো সব আমরা কি অন্য কেউ কিনতে পারবে না। অথবা অন্য কোনো রেস্ট্রিকশন উনি দিলেন, কখন করতে পারবেন? যদি আদালত থেকে উনি রিটেন অ্যান্ড এক্সপ্রেস ডিক্লারেশন পান যে উনি এরকম কোন নির্দেশনা অথবা নিষেধাজ্ঞা এই প্রপার্টির উপর আরোপ করতে চাচ্ছে। এরপর আসেন 29। সেকশন 29 কি বলছে? 29 বলছে লিমিটেশন অফ পাওয়ার্স অফ গার্ডিয়ান অফ প্রপার্টি অ্যাপয়েন্টেড অর ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট, যেটা আমরা সেকশন 27 দেখছি। এখন উনি কি করতে পারবেন? পার্সন আদার দেন কালেক্টর অর গার্ডিয়ান ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ গার্ডিয়ান হুইজ, আচ্ছা, যে গার্ডিয়ানটা গার্ডিয়ান ইয়া না, মানে কি বলে, শুধু আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত, ইনস্ট্রুমেন্ট দ্বারাও নিয়োগপ্রাপ্ত না, উইলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত না, আবার উনি কালেক্টরও না, এরকম যদি হয় সেই ক্ষেত্রে ইজ প্রিভেন্টেড টু মর্টগেজ, চার্জ, ট্রান্সফার বাই সেল, গিভ, এক্সচেঞ্জ, আদারওয়াইজ অর এনি পার্ট অফ দ্য ইমুভেবল প্রপার্টি অফ হিজ ওয়ার্ডস, এখানে ওয়ার হয়ে গেছে, এটা হবে ওয়ার্ডস, or lease any part of the property for a term exceeding 5 years or for a term extending more than 1 year beyond the date on which the ward will cease to be minor. কোর্টের পারমিশন নিয়ে করতে হবে এবং তাকে কি করতে হবে? তাকে করতে হবে ওই প্রপার্টিটা উনি ট্রান্সফার করতে গেলে উনি 5 বছরের বেশি অথবা মাইনর মাইনরশিপ চিজ করে এর থেকে বেশি সময়ের জন্য উনি এটা সেল, গিফট, এক্সচেঞ্জ এগুলা করতে পারবেন। সেটা কেমন উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন উনি আদালত থেকে পারমিশন পাইলেন যে উনি এটা করতে পারবেন। এখন উনি প্রপার্টিটা মর্টগেজ দিতে চাচ্ছে, কিন্তু মাইনরের বয়স এখন হলো 14 বছর। তাহলে 14 থেকে 18 হওয়া পর্যন্ত কয় বছর? 4 বছর। উনি যদি মর্টগেজ দিতে চানও ওনাকে 4 বছরের জন্য মর্টগেজ, কারণ 4 বছর পরে এই মাইনর আর মাইনর থাকবে না। এই মাইনর উইল ডিসাইড হোয়াট হি উইল ডু বাই হিজ প্রপার্টি। এটা গেল একটা। আরেকটা হলো মাইনরের বয়স এখন 10 বছর, সে মর্টগেজ দিতে চাচ্ছে, আদালতের পারমিশন আছে, বাট ওনাকে অবশ্যই এই প্রপার্টিটা মর্টগেজ দিতে হবে ম্যাক্সিমাম 5 বছরের জন্য, এর বেশি না। কথাটা বোঝা গেল এবার? আমার মনে হয় কথাটা ক্লিয়ার হচ্ছে। এরপর আসেন, যদি এমন হয় উনি সেকশন 29 ভায়োলেট করছে। সেকশন 28-এর এইটা কি ছিল? এইটা ছিল পার্টস অফ টেস্টামেন্টারি গার্ডিয়ান। টেস্টামেন্টারি গার্ডিয়ানেরও এখতিয়ার আছে, কিসের? কোর্টের পারমিশন নিয়ে। এখানেও কোর্টের পারমিশন প্লাস ইজ এ টাইম পিরিয়ডটা। এখন যদি এমন হয় যে সেকশন 29-এর আলোকে এবং সেকশন 28-এর আলোকে কাজ করার কথা, কিন্তু এই গার্ডিয়ানরা ওনারা এই সেকশন 28 এবং 29 মানেন নাই, মানে কোর্টের নির্দেশনা মানেন নাই, প্লাস এই 5 বছর অথবা মাইনরের যে মাইনরশিপ সিজ করার যে সময়, এই সময় থেকে বেশি বয়সের জন্য এটা মর্টগেজ দিয়ে দিচ্ছে অথবা ট্রান্সফার করে ফেলছে অথবা সেল করে ফেলছে আজীবনের জন্য। এরকম যদি হয় তাহলে এই কন্ট্রাক্টটা অথবা এই ট্রান্সফারটা হয়ে যাবে ভয়েডেবল। কি হয়ে যাবে? ভয়েডেবল। এখন সমস্যা হলো ভয়েডেবল মানে কি? এখানে আমি একটু লিখে দিচ্ছি।
ভয়েড মানে ইলিগাল। ভয়েড মানে হলো ইলিগাল। ভয়েডেবল মানে হলো ভয়েডেবল মানে হলো এবল টু বি ইলিগাল অন কন্ডিশন। ইলিগাল মানে এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই, কিন্তু এখানে বলছে ভয়েডেবল। তাহলে ভয়েডেবল কিভাবে হবে? আপনি এই যে প্রপার্টিটা ট্রান্সফার করে দিল বা সেল করে দিল, সেই ক্ষেত্রে এটা হবে ভয়েডেবল। তার মানে যাকে ট্রান্সফার করছে সে তো টাকা দিচ্ছে, ভয়েডেবল হওয়ার পরেও যার স্বার্থ এফেক্টেড, মানে যার কাছে আপনি ট্রান্সফার করছেন, যেহেতু সে টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে ট্রান্সফারটা করা হয়েছে, সুতরাং ইট উড বি ভয়েডেবল এট দ্য অপশন অফ দ্য এফেক্টেড পারসন। মানে ওনাকেই ঠিক করতে হবে যে আসলে উনি কি এই মানে এই ট্রান্সফারটা কি ধরে রাখতে চাচ্ছেন, নাকি এটা ছেড়ে দিতে চাচ্ছেন মাইনরের প্রপার্টি মাইনর। কারণ উনি যদি ছেড়ে দেন ওনার ক্ষতি হবে, তার মানে উনি এফেক্টেড পারসন, সুতরাং ওনাকে অপশন দেয়া হবে যে ভাই আপনি কি চান। উনি ঠিক করবে এটা এই মর্টগেজটা কি উনি সচল রাখবে কি রাখবে না। স্যার, জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার 29 নম্বর সেকশনে যদি মাইনর বয়স 14 বছর হয়, তাহলে উনি 5 বছর 4 বছরের জন্য মর্টগেজ দিতে পারবে সম্পত্তি। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার যখন 10 বছর হবে তখন 5 বছর দিতে পারবে। স্যার এটা বুঝতে পারলাম না তো। স্যার 8 বছর দেওয়ার কথা স্যার, 18 বছর পর্যন্ত। না এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন আছে। একটা হলো ফর এ টার্ম এক্সিডিং 5 ইয়ার্স, মানে যদি উনি 5 বছর, অথবা সর্বোচ্চ দিতে পারে এই যে লিজ এনি পার্ট অফ দ্য প্রপার্টি ফর এ টার্ম এক্সিডিং 5 ইয়ার্স, or for any term extending not more extending more than 1 year beyond the date on which the ward ceased to be a minor। কারণ উপরে কি বলা আছে? প্রিভেন্টেড। প্রিভেন্টেড মানে কি? প্রিভেন্টেড মানে কি? পারবে না। প্রিভেন্টেড মানে কি? পারবে না প্রিভেন্টেড। পারবে না। তার মানে উনি কত পারবে না? 5 বছরের বেশি দিতে পারবে না। কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। সেকেন্ড ওয়ান হলো, যদি উনি 1 বছরের বেশি যে কোনো সময়ের জন্য দিতে চায়, সর্বোচ্চ দিতে পারবে মাইনর যতদিন মাইনর আছে, এর বেশি না। এটা প্রিভেন্টেড, এর থেকে বেশি দেয়া কি যাবে না। প্রিভেন্টেড। কথাটা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য এখানে বলা আছে পারবে, দুইতে বলা আছে পারবে, কিন্তু উপরে আছে কি না, পারবে না। কথাটা বোঝা গেল এবার? জি স্যার। ওকে গুড। আচ্ছা, এরপর আসি আমরা 31, practice with respect to permitting transfer under section 29, sorry, under section 29। মানে আমরা যখন এই যে পারমিশনের কথা বললাম যে সেকশন 29 এর আন্ডারে ট্রান্সফার করবে, এটা করতে গেলে আসলে আদালত কি করবে, কি বিবেচনায় নিয়ে পারমিশন দেবে, এটা বলা আছে কোথায়? আন্ডার সেকশন 31। Permission of the court will be given when it is necessity or for an evident advantage to the ward। বলছে আদালত সেকশন 29 এর আন্ডারে পারমিশন দিবে ট্রান্সফার করার জন্য কখন? যখন এটা খুবই দরকারি,
এবং এভিডেন্ট অ্যাডভান্টেজ মানে এবং প্রত্যক্ষ সুবিধা কার? ওয়ার্ডের। যে এত প্রয়োজন এবং এত সুবিধা, এটা একদম দেখা যাচ্ছে, ভিজিবল, অবভিয়াস। সুতরাং এই জিনিসটা ট্রান্সফার করতেই হবে, কারণ করলেই লাভ। ওই যে মাঝে মাঝে অ্যাড দেয় না, শেয়ার মার্কেটে যদি আপনি টাকা ইনভেস্ট করেন 6 মাসের মধ্যে আপনি অনেক টাকার মালিক হবেন, এবং কিন্তু ভিজিবল, কারণ আপনার পাশের প্রতিবেশী অলরেডি হয়ে গেছে। এরকম যদি ভিজিবল হয়, এরকম যদি এভিডেন্ট হয়, এবং এটা যদি নেসেসিটি হয়, তাহলে আদালত পারমিশন দেয়। এখন প্রশ্নটা হলো, আদালতে যে নেসেসিটি আর এভিডেন্ট অ্যাডভান্টেজ অফ দ্য ওয়ার্ড, এটা ব্যাখ্যা করবেন কিভাবে? আদালত ব্যাখ্যা করবেন, it will explain the necessity or evident advantage to the word, thus কিভাবে, the order of the court written and dictated। বলছে কি, আদালতের পুরো জিনিস ব্যাখ্যা করে কিভাবে। আদালতের কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি এই কারণে এটা নেসেসিটি, এটা সেকশনে বলা নাই, সেকশনে বলা হচ্ছে ইট উইল ডেসক্রাইব দ্য প্রপার্টি, মানে প্রপার্টিটাকে পুরো ডেসক্রাইব করবে, এক্সপ্লেইন করবে। এবং এটা মাথায় কি অসুবিধা, পেছনে কি অসুবিধা, ডানে কি অসুবিধা, বামে কি অসুবিধা, এই অসুবিধাগুলো যদি আমরা ট্রান্সফার করি, তাহলে কি কিভাবে এটা রক্ষা পাবে, এটা আদালত ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করে আদালত প্রমাণ করবে যে এটা নেসেসিটি। ব্যাখ্যা করে আদালত প্রমাণ করবে এটা এভিডেন্ট অ্যাডভান্টেজ। এবং এই ব্যাখ্যাটা অর্ডারের মধ্যে লিখে আদালত কি করবে, এই অর্ডারটা লিখিতভাবে দেবেন। এই অর্ডারটা কিভাবে দিবেন? লিখিতভাবে, এবং এটাতে সাইন, সিগনেচার থাকবে কার? জাজের। আর যদি এমন হয় জাজ লিখতে না পারে, তাহলে অন্য কাউকে ডিকটেট করবেন, যে উনি যেভাবে বলবেন ওইভাবে যেন লেখে। লেখার পরে উনি নিজে সিল এবং সাইন দিবেন। তার মানে নিজে লিখতেও পারে, অন্য কাউকে দিয়ে সেটা লেখাতেও পারে। সুতরাং কি লেখাবেন? উনি যেটা ব্যাখ্যা দিচ্ছেন এবং যেটা রায় দিচ্ছেন। এবং শুধু এটা ব্যাখ্যা দিয়ে উনি ক্ষান্ত হবে না, উনি ওই রায়টা প্রয়োজন মনে করলে ওই জমিতে টানায়া দেবে। কখন? The court may attach the order if the following situation would arise. Number one, if the sale shall not be completed without the sanction of the court। বলছে যদি এমন হয়, আদালতের স্যাংশন ছাড়া, আদালতের অর্ডার ছাড়া, আদালতের নির্দেশনা ছাড়া যদি প্রপার্টি ট্রান্সফার করা বা সেল করা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে আদালত কি করবে, ওই প্রপার্টিতে এই অর্ডারটা অ্যাটাচ করবে। অ্যাটাচ মানে এটা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা, এটা কন্ট্রোলে নিয়ে আসা আদালতের। ইফ দ্য সেল ইজ টু বি মেড টু দ্য হাইয়েস্ট বিডার। আরেকটা কন্ডিশন কি, যে এই সেলটা একমাত্র হাইয়েস্ট বিডারকে দিতে হবে। হাইয়েস্ট বিডার মানে অনেকগুলা বিক্রেতা দাম বলে গেছে, এখন আমরা হাইয়েস্ট জনকে দিতে চাই, কিন্তু একজনে আত্মীয়তার সম্পর্ক দিয়ে এটা নিয়ে যেতে চাচ্ছে। এখন আদালতের নির্দেশনা ছাড়া গার্ডিয়ান এটা পারতেছে না, কারণ গার্ডিয়ান তো একজন উড়ে আসা জুড়ে লোক, উড়ে আসে জুড়ে বসালো। অথবা উনি হয়তো আরেকটা, এক ভাই জমি জোর করে নিয়ে যেতে চাচ্ছে কম দামে, আরেক ভাই হলো গার্ডিয়ান হিসেবে আছে, এখন বলছে তোর নিশ্চয় এখানে স্বার্থ আছে, না হয়তো আমার দিচ্ছিস না কেন, তাহলে তুই কিন। এখন হয়তো দেখা গেছে যে গার্ডিয়ান হিসেবে আছে সে গরিব, কারণ ভালো মানুষ সাধারণত গরিব হয়। অথবা এলো গরিব না হলো, যাতে করে এতিমকে আমি ঠকাইছি এই কথাটা যাতে ভবিষ্যতে কেউ না বলতে পারে, এই জন্য সে কিনতে চাচ্ছে না, এই জন্য সে ভালো লোক। এখন তাহলে কি লাগবে, হাইয়েস্ট বিডারকে আমরা দিতে চাচ্ছি কিন্তু পারতেছি না।
এবং এই অ্যাটাচমেন্ট করতে হলে অবশ্যই সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশনা লাগবে, শুধু নিম্ন আদালতের অর্ডার দিয়ে পারা যাবে না। থার্ড কন্ডিশন, if the lease shall not be made in consideration of a premium or shall be made for such term of years and subject to such rents and covenants as the court directs। যদি এমন হয়, এই যে লিজটা করলেন, এই লিজটা প্রিমিয়ামে করতে হবে, প্রিমিয়াম কনসিডারেশন মানে এককালীন টাকাটা পাবো, ভাগ ভাগে পাবো, অথবা এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে। ধরেন ওই যে আগে তো বলছি যে 5 বছরের বেশি করা যাবে না, অথবা মাইনর যেদিন মাইনরশিপ সিজ করবে তারপরে বা বেশি করা যাবে, এরকম সময়ের জন্য করা যাবে না। এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রেও আদালত রেন্ট এবং চুক্তি ঠিক করে দেবে। কভেনান্ট মানে চুক্তি, চুক্তির শর্তগুলো ঠিক করে দেবে যে হাউ ইট উইল বি মেড। ফোর্থ ওয়ান হলো, the whole or any part of the proceeds of the act permitted shall be paid into the court by the guardian। বলছে যদি এমন হয়, কাজের যে পাওনা, কাজের যে প্রসিড বেনিফিট, সে বেনিফিটটা আদালতেই পে করতে হয়। কার দ্বারা? গার্ডিয়ান দ্বারা, মানে কালেকশন করে আদালতে দিতে হবে, কারণ আদালতে বুঝতে হবে যে আসলে কি জিনিসটা নেসেসিটি এন্ড এভিডেন্ট অ্যাডভান্টেজ টু দা ওয়ার্ড অনুযায়ী বিক্রি হয়েছে কিনা। কারণ এটা এনশিওর করা আদালতের দায়িত্ব। And to be disbursed therefrom or to be invested by the court on prescribed securities or to be otherwise disposed of as the court directs। To be disbursed therefrom কোর্টে দেবেন, কে দেবেন? গার্ডিয়ান। তারপর ডিসবার্স therefrom মানে সেখান থেকে তুলে নিবেন কে? যাকে আদালত মনে করবে মাইনরের জন্য ভালো। সেটা হতে পারে মাইনর কি দিচ্ছে, অথবা আদালতে নিজেই ইনভেস্ট করছে কোথাও, অথবা যেমন সিকিউরিটি, যেখানে একটা ইয়ে আছে প্রেসক্রাইব সিকিউরিটি, মানে বন্ড কিনছে, অথবা সিকিউরিটি কিনছে, অথবা ডিবেঞ্চার কিনছে, অথবা শেয়ার মার্কেটের কোনো শেয়ার কিনছে, অথবা এফডিআর করছে, করতে পারে আদালত। টু বি আদারওয়াইজ ডিসপোজ অফ দ্য কোর্ট, অথবা অন্য কোনো ভাবে আদালত সেটা ডিসপোজ করছে। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আসেন, এখন এই যে আদালতের কাছে যাইয়া গার্ডিয়ান যে অ্যাপ্লিকেশনটা করলো যে আমি প্রপার্টিটা ট্রান্সফার করতে চাচ্ছি বিকজ ইট ইজ নেসেসিটি এন্ড এভিডেন্ট অ্যাডভান্টেজ টু দ্য ওয়ার্ড, এটা আদালতে প্রমাণ করতেছে। এখন এমনও তো হইতে পারে যে উনি মনে করে এভিডেন্ট নেসেসিটি এন্ড এভিডেন্ট অ্যাডভান্টেজ টু দ্য ওয়ার্ড। সরি, আচ্ছা তাহলে আমরা কি বলছি, যেহেতু গার্ডিয়ান প্রপার্টিটা ট্রান্সফার করার জন্য আদালতে অ্যাপ্লিকেশন করছে, এখন অলরেডি আমরা উদাহরণে দিছি যে এখানে কোনো আত্মীয় হয়তো এটার সাথে একটা পার্টি থাকতে পারে, সো দ্যাটস ওয়াই আদালত ওখানে অ্যাটাচমেন্ট দেবে অথবা অন্য কোনো অর্ডার দেবে। ইন দিস সার্কামস্টেন্সেস, যদি মাইনরের কোনো রিলেটিভ অথবা নেক্সট ফ্রেন্ড আদালতে গিয়ে এই ধরনের অ্যাটাচমেন্ট অথবা এই ধরনের ডিরেকশনের বিরোধিতা করতে চায়, সেটাও করতে পারবে। এটা গেল সেকশন 31 এর আন্ডার। এখন আসেন 32, যদিও এখানে 29 লেখা আছে। এখন আসেন 32, সেকশন 32 এর আন্ডারে কি আছে।
ভেরিয়েশন অফ পাওয়ার্স অফ গার্ডিয়ান প্রপার্টি অ্যাপয়েন্টেড অর ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট। সেকশন 32 এর আন্ডারে যদি গার্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে আসলে আদালতের দায়িত্ব কি? আদালত কি করতে হবে? আদালত গার্ডিয়ানের তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, এই ক্ষমতা ডিমার্কেট করে দিবে যে আপনি সরি, মাইনরের বেনিফিটের জন্য আপনি কতটুকু পর্যন্ত অগ্রসর হতে পারেন, এটা ডিমার্কেট করে দিবে আন্ডার সেকশন 32। কেন? কারণ বারবার আদালতে আসতে হচ্ছে, বারবার আদালতে আসতে হচ্ছে ডিসিশনের জন্য, এই জন্য আদালত এটা ঠিক করে দিতে পারে। এরপরে 33-তে, right of guardian so appointed or decided to apply to the court for opinion in management of the property of court। প্রপার্টি যদি ম্যানেজমেন্টের জন্য কোনো আদালতের নির্দেশনার প্রয়োজন হয়, তখন আদালতের কাছে উনি যেতে পারে। আদালত কি করবে? আদালত ওনাকে নির্দেশনা দেবে। কিসের ভিত্তিতে? একদম সামারিলি ডিসপোজাল। এই অ্যাপ্লিকেশনটা সামারিলি শুনবে। সামারিলি মানে এটার জন্য লং কোনো প্রসিডিউর অবলম্বন করা হবে না, যে বারবার হিয়ারিং এর ডেট পিছানো অথবা বারবার সুযোগ দেয়া, এরকম হবে না। জাস্ট আদালত প্লেনটা শুনবে, তারপর অপোজিশন কি আছে তাদের কথা শুনবে, শুনে খুব দ্রুততম সময়ের মধ্যে রায়টা দিয়ে দিবে। এটাকে বলা হয় সামারি ডিসপোজাল। তাহলে সিপিসি সিআরপিসি দুইটাতেই পড়বে, এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি। গার্ডিয়ান শুড স্টেট দ্য ফ্যাক্টস অফ দ্য অ্যাপ্লিকেশন ইন গুড ফেইথ। তবে উনি যে অ্যাপ্লিকেশন লিখবেন, এই অ্যাপ্লিকেশনে যা যা ফ্যাক্ট লিখবেন, ঘটনা লিখবেন, যে কারণে আদালতে আসছেন বলে উনি বলবেন, এই ফ্যাক্ট গুলো অবশ্যই ওনাকে সরল বিশ্বাসে লিখতে হবে। মিথ্যা কোনো কিছু লিখতে পারবে না, মিথ্যা কোনো কিছু দেবে না, ব্যাড ফেথে কোনো কিছু দেবে না, মেলাফাইরি ইন্টেনশন নিয়ে কোনো কিছু দেবে না। 34 এর আন্ডারে বলছে, গার্ডিয়ান উড ডিউলি অ্যাকাউন্ট টু দ্য কোর্ট বাই বন্ড উইথ সিউরিটিজ অর উইদাউট সিউরিটিজ। বলছে উনি দায়িত্ব নেওয়ার সময় একটা বন্ড দিবেন, যেখানে একজন সিউরিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। মনে করেন এত টাকার বন্ড দেয়া, সাথে সিউরিটি। সিউরিটি মানে যদি গার্ডিয়ান ঠিক মতো কাজ না করে, গ্যারান্টর যেটা আমরা বলি, গার্ডিয়ান ঠিক মতো কাজ না করে, তাহলে সব দায় দায়িত্ব সিউরিটি, এটা নিতেও পারে, নাও নিতে পারে। স্টেটমেন্ট অফ মুভেবল প্রপার্টি ইমুভেবল প্রপার্টি উইদিন 6 মান্থস, উনি দায়িত্ব নেওয়া 6 মাসের মধ্যে আদালতে, তাহলে প্রথম হলো বন্ড করবে উইথ সিউরিটিজ অর উইদাউট সিউরিটিজ। সেকেন্ড হলো উনি দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি অফ দ্য মাইনর আদালতে জানাবে। এক্সিবিট গার্ডিয়ানস প্রপার্টি, গার্ডিয়ানের নিজের কতটুকু প্রপার্টি ব্যক্তিগতভাবে আছে সেটাও আদালতকে জানাবে। এবার 4 নাম্বার হলো যে যদি কোনো প্রপার্টি দেখা যায় যে গার্ডিয়ানের নিজের অ্যাকাউন্টে মাইনরের কোনো প্রপার্টি চলে গেছে, ইমিডিয়েটলি তাকে সেটা পে করতে হবে। লাস্ট ওয়ান হলো মেনটেন্যান্স, এডুকেশন, অ্যাডভান্সমেন্ট, সিরোমনিজ, এই সকল পারপাসে উনি সম্পত্তি ব্যয় করতে পারবেন অথবা ব্যয় করবেন, এটা অব্লিগেশন ওনার। and anyone dependent on him according to the direction of the court। এবং এই মাইনরকে দেখাশোনা করতে এসে যদি আর কোনো ব্যক্তি ডিপেন্ডেন্ট হিসেবে থাকে, নির্ভরশীল ব্যক্তি হিসেবে থাকে, সেগুলোরও দেখাশোনা করা যদি আদালতের নির্দেশনা থাকে ওনাকে করতে হবে। কই থেকে? ওই মাইনরের সম্পত্তি। দ্য কোর্ট সেকশন 35, কোর্ট মে অ্যাপয়েন্ট অডিট অফ দ্য অ্যাকাউন্টস এন্ড অর্ডার ফর রেমুনারেশন। বলছে এই যে উনি অ্যাকাউন্ট মেনটেন করবেন, নিজের প্রপার্টি হিসাব দিবেন, মাইনরের প্রপার্টি হিসাব দিবেন, সবকিছু মেনটেন করবেন, এই মেনটেন করার দায়িত্বে যদি ওনার পক্ষে সম্ভব মানে পালন করা সম্ভব না হয়, তাহলে আদালত একজন অডিট নিয়োগ দেবেন এবং এই অডিটের বেতন কত হবে সেটাও আদালত ঠিক করে দেবে।
কই থেকে দেওয়া হবে? মাইনরের প্রপার্টি থেকে, বিকজ মাইনরের প্রপার্টি দেখভাল করার জন্যই মূলত এই অ্যাকাউন্টের দরকার। এখন যদি এমন হয় যে বন্ডে যে শর্ত ছিল অথবা বন্ডের যে যে নিয়ম কানুন ছিল, এই বন্ড ভায়োলেট করছে গার্ডিয়ান, তাহলে এই গার্ডিয়ানের বিরুদ্ধে মামলা করা যায় আন্ডার সেকশন 35। আর যদি কোনো বন্ড না থাকে কিন্তু উনি ওনার দায়িত্ব অবহেলা করছে, সেই ক্ষেত্রেও নেক্সট ফ্রেন্ড অথবা রিলেটিভ মে সু এগেইনস্ট দ্য গার্ডিয়ান। তাহলে বন্ড থাকা না থাকা এটাতে হয়তো তৃতীয় একজন পক্ষ সিউটি দায়িত্ব নেবেন, বাট যদি বন্ড নাও থাকে, যারা রিলেটিভ থাকবেন তারা মাইনরের যদি কোনো ক্ষতি করে গার্ডিয়ান, তার প্রপার্টির জন্য ক্ষতি করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করতে হবে। লাস্ট ওয়ান হলো জেনারেল লায়াবিলিটি। জেনারেল লায়াবিলিটিটা কি? গার্ডিয়ান মাইনরের জন্য একজন ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন। এখন প্রশ্ন হলো ট্রাস্টিটা কি? ট্রাস্টি হলো আমাদের ট্রাস্ট অ্যাক্ট 1882 বা ট্রাস্টের বাংলা কি আমি জানি না, ট্রাস্টের ট্রাস্ট অ্যাক্ট 1882 সালের আইন, এই আইন অনুযায়ী ট্রাস্টি নিয়োগ দেওয়া যায়। ট্রাস্টি মূলত একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি যাদেরকে দায়িত্ব দেওয়া হয় কোনো প্রপার্টির দেখভাল করার জন্য, এবং এই প্রপার্টি থেকে কার জন্য এই প্রপার্টি ব্যয় করা হবে সেটা বলে দেয়া থাকে। এটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে থাকে, এটাকে বলা হয় প্রাইভেট ট্রাস্ট। আবার পাবলিক ট্রাস্ট আছে। পাবলিক ট্রাস্ট গুলো সাধারণত গভর্নমেন্ট রেজিস্টার্ড বা গভর্নমেন্টের স্টক এক্সচেঞ্জ থেকে রেজিস্টার্ড। যেমন ধরেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে হার্ট ফাউন্ডেশন, অথবা অনেক হসপিটাল আছে ট্রাস্টের অধীনে, অনেক ইউনিভার্সিটি আছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, সব প্রাইভেট ইউনিভার্সিটি ট্রাস্টের অধীনে, ওগুলো হলো পাবলিক ট্রাস্ট। এই যে জেনারেল লায়াবিলিটি ট্রাস্টি হিসাবে দায়িত্ব হলো উনি গার্ডিয়ান যখন অ্যাপয়েন্টেড হবে কোর্ট দ্বারা, তখন ওনার দায়িত্ব হবে ট্রাস্টি হিসেবে। ট্রাস্টি হিসেবে দায়িত্ব হলো ওই যে আমরা আগেই বলছি, উনি ওনার মাইনরের প্রপার্টিটা এমন ভাবে দেখাশোনা করবেন অ্যাজ ইফ দিস ইজ হিজ ওন প্রপার্টি, এবং এই প্রপার্টির দেখভাল করতে যায় যদি প্রপার্টির কোনো ক্ষতি করে, তাহলে ওনার নিজের ব্যক্তিগত প্রপার্টি থেকে সেই ক্ষতিটা রিকভার করা হবে, এবং সেটা মামলা করে রিকভার করা হবে। এবং আরেকটা জিনিস হলো লাস্ট ওয়ান, সেটা হলো যে ট্রাস্টি এখান থেকে কোনো বেনিফিট রিসিভ করতে পারবে না, সেটা ডিরেক্টলি হোক সেটা ইনডিরেক্টলি হোক, কারণ তাকে এখানে বেনিফিট রিসিভ করার জন্য আনা হয়, তাকে একটা সেবা করার জন্য আনা হয়েছে। দ্যাট ইজ দ্য বেসিক ফিলসফি অফ ট্রাস্টিশিপ। ট্রাস্টি দায়িত্বটা এটা কোনো বেনিফিটের জন্য না, এটা সেবার জন্য। এখন সহজ বাট পরীক্ষায় আসতে পারে টার্মিনেশন অফ গার্ডিয়ানশিপ। রাইট, মানে গার্ডিয়ানশিপটা কখন শেষ হয়ে যায়? আন্ডার সেকশন 38, যখন গার্ডিয়ান অনেক কয়েকজন হয়, মানে 2-3 জন হয় একসাথে, একজন ব্যক্তি বা 2জন ব্যক্তির জন্য গার্ডিয়ান যদি 2-3 জন একসাথে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে এদের মধ্যে যদি কেউ একজন মারা যায়, তাহলে জীবিত যিনি থাকবেন বা যারা থাকবেন তারাই পুরো দায়িত্বটা পালন। ফর এক্সাম্পল, ধরেন একটা মাইনরের জন্য আমরা ট্রাস্টি নিয়োগ দিলাম এ, বি, সি। এখন কিছুদিন পরে দায়িত্ব পালন করার 6 মাস পরে সি মারা গেছে। এই ক্ষেত্রে এ এন্ড বি এ দুজনই আগে 3 জনে যা যা দায়িত্ব পালন করতে, এ দুজনই সে দায়িত্ব পালন। কয়দিন পরে এও মারা গেছে, তখন এ বি, এ, বি, সি 3জনের দায়িত্বই পালন। যদি 3জনই মারা যায়, তাহলে নতুন করে গার্ডিয়ান নিয়োগ দিতে হবে। দ্যাট ইজ কল সার্ভাইভারশিপ।
অ্যাকর্ডিং টু সেকশন 39, গার্ডিয়ানকে রিমুভ করা যায়, মানে দায়িত্ব থেকে সরাই দেওয়া যায়। কি কি শর্তে? নাম্বার ওয়ান, ফর অ্যাবিউজ অফ ট্রাস্ট, উনি ট্রাস্টটা অপব্যবহার করছে। ফর কন্টিনিউড ফেইলিউর টু পারফর্ম দ্য ডিউটিজ অফ হিজ ট্রাস্ট, উনি যে এই যে মাইনরের দায়িত্ব ট্রাস্ট হিসাবে নিয়োগ প্রায় পাইছেন, উনি কন্টিনিউয়াসলি ফেল করছেন দায়িত্ব। ফর ইনক্যাপাসিটি টু পারফর্ম দ্য ডিউটিজ অফ হিজ ট্রাস্ট, ওনার সক্ষমতা নাই। ইল ট্রিটমেন্ট, মানে খুব বাজে ব্যবহার করে। নেগলেক্ট, কাজের প্রতি অপব্যবহার করে। কেয়ারফুল না ওয়ার্ডের প্রতি, মাইনরের প্রতি। ফর কন্টিউমেসিয়াস ডিসরিগার্ড অফ এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট, মানে একদম কোনো কেয়ার করে না উনি, কেয়ারলেসলি আমাদের আইন, যে আইন অনুযায়ী ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে অথবা যে অর্ডার অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই আইন অথবা কোর্টের অর্ডারের প্রতি উনি একদম ডিসরেসপেক্টফুল। For conviction of an offense implying in the opinion of the court a defect of character which unfits him to be guardian of his ward, বলছে উনি এমন একটা অফেন্সের জন্য অভিযুক্ত, যে অফেন্সের অভিযোগের কারণেই, অভিযুক্ত হওয়ার কারণে, নট অভিযোগ, উনি দায়ী, কনভিকশন, তার বিরুদ্ধে রায় হয়ে গেছে, এবং যেই অফেন্সটা অটোমেটিক্যালি প্রমাণ করে ওনার ক্যারেক্টার ভালো না, এবং এই ক্যারেক্টারের কারণে উনি গার্ডিয়ান হওয়ার অযোগ্য। ফর হ্যাভিং অ্যান ইন্টারেস্ট অ্যাডভার্স টু দ্য ফেথফুল পারফরমেন্স অফ হিজ ডিউটিস, উনি আর ফেথফুল না, বিশ্বাসযোগ্য না, উনি আর গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করার জন্য বিশ্বাসযোগ্য মানুষ না। ফর চিজিং টু ডিসাইড উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, উনি কোর্ট, যেই কোর্ট অর্ডার দিচ্ছে সেই কোর্টের জুরিসডিকশনে আর নাই, ওই কোর্টের আওতায় আর নাই। ইন দ্য কেস অফ গার্ডিয়ান অফ দ্য প্রপার্টি ফর ব্যাংক্রাপসি অর ইনসলভেন্সি, উনি প্রপার্টির জন্য গার্ডিয়ান নিয়োগ পাইছেন, গার্ডিয়ান হিসেবে নিয়োগ পাইছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যাংক্রাপসি অথবা ইনসলভেন্সির ঘোষণা আসছে, যে ওনাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে, সুতরাং উনি আর সেফ না, উনি এখন যারটা পাবে তারটাই দখল। বাই রিজন অফ গার্ডিয়ানশিপ অফ দ্য গার্ডিয়ান সিজিং অর বিং লায়াবল টু সিজ আন্ডার দ্য ল টু হিজ মাইনর ইজ সাবজেক্ট, অথবা মনে করেন মুসলমান অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্ম, যে ধর্ম উনি ফলো করেন ওই ধর্ম অনুযায়ী এই ব্যক্তি গার্ডিয়ান হওয়ার যোগ্যতা রাখে না, তাহলেও তার গার্ডিয়ানশিপটা টার্মিনেট হয়ে যাবে। এখন কিছু প্রোভাইজো আছে। প্রোভাইজো মানে সেকশনের শেষে দেখবেন প্রোভাইডেড দ্যাট যদি থাকে, তাহলে এটার মানে হলো উপরে যাই বলা থাকুক না কেন নিচের কথাগুলোর একটা একটু আলাদা গুরুত্ব আছে, বেশি গুরুত্ব। Provided that a guardian appointed by will or other instrument, whether he has been declared under this act or not, shall not be removed, মানে একজন মানুষকে যেভাবেই নিয়োগ দেওয়া হোক না কেন তাকে রিমুভ করা হবে না। কখন? নাম্বার জিতে কি বলা আছে? ফর হ্যাভিং অ্যান ইন্টারেস্ট অ্যাডভার্স টু দ্য ফেথফুল পারফরমেন্স অফ হিজ ডিউটি, উনি ওনার দায়িত্বে বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে, এটা কখন মনে করা হবে না? unless the adverse interest accrued after the death of the person who appointed him, বলছে যদি না তার এই অসততাটা যিনি নিয়োগ দিচ্ছেন তার মৃত্যুর পরে আবিষ্কার না হয়। যেমন ধরেন আপনার বাবা আপনার জন্য আপনার চাচাকে নিয়োগ দিয়ে গেছে, উনি ওই সময় খুবই ভালো মানুষ ছিল, এই জন্য উনি নিয়োগ পাইছেন। মৃত্যুর পরে হঠাৎ করে উনি খারাপ হয়ে গেছে, তার মানে উনি আর গার্ডিয়ান থাকার উপযুক্ততা নাই। আর যদি এমন হয় যে উনি আগেও একই ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টার থাকার পরেও বাবা নিয়োগ দিয়ে গেছে, তাহলে এটা বাতিল করা যাবে না, তাকে রিমুভ করা যাবে না, কারণ বাবা দেখে শুনেই করে দিচ্ছে, অথবা কোর্ট দেখে শুনে তারা করছে। সুতরাং তার জীবিত অবস্থায় যেহেতু নিয়োগ পাইছে এই লোক, সুতরাং ইট মে নট বি গ্রাউন্ড ফর রিমুভাল অফ গার্ডিয়ানশিপ। অর
It is shown that person made or maintained the appointment in ignorance of the existence of the adverse interest. অথবা যিনি বানাইছেন উনি জানতেনই না ওর এই প্রবলেম আছে, ওনার এই প্রবলেম আছে, উনি এটা জানতেনই না। যদি এটা আদালতে প্রমাণ করতে পারে তাহলে যে কোনো সময় সেটা বাতিল হতে পারে। বি, বিতে কি বলছে? এইচ, আসসালামু আলাইকুম স্যার। কথা শেষ আচ্ছা করতে দেন, বলেন বলেন, বলে ফেলেন। স্যার, কোনো আহ, মানুষ যদি খারাপ হয় বা অসৎ হয়, কোর্ট এটা জানার পরেও কি ওই মানুষটাকে মাইনরের গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিবে? ন্যাচারালি। আচ্ছা ধরেন, ধরেন আপনার গার্ডিয়ান হিসেবে আপনার বাবা আপনার চাচাকে দিয়ে গেছে, তো ওনার যে ক্যারেক্টারের কারণে আপনার এখন গ্রাউন্ড দেখানো হচ্ছে যে উনি আসলে গার্ডিয়ান হতে পারে না। একই নেচার ওনার আপনার বাবা জীবিত থাকতেও ছিল, তাইলে সেকশন বলছে ওনাকে বাদ দেওয়া যাবে। কিন্তু আপনি যদি এই অপশনটা প্রমাণ করতে পারেন, সেটা হলো যে আমার বাবা জানতোই না, যদিও ওনার জীবিত অবস্থায় উনি এরকম ছিল, বাট আমার বাবা জানতোই না উনি এরকম, যদি প্রমাণ করতে পারেন এটা, তাহলে ইট উড বি গ্রাউন্ড ফর রিমুভিং দ্য গার্ডিয়ানশিপ। কথাটা কি বোঝা গেছে? স্যার, আমি এখনো ক্লিয়ার হতে পারিনি এটা। মানে ধরেন, এখানে ধরেন আমি বুঝাই, ধরেন উনি সুদের ব্যবসা করে। কি করে? সুদের পাবদের ব্যবসা। ব্যবসা। এখন আপনার বাবা যদি জানতেন জীবিত অবস্থায় উনি সুদের ব্যবসা করে, তাহলে আপনার বাবা ওনাকে ট্রাস্ট হিসেবে নিয়োগ দিতেন না। উনি মারা যাওয়ার পর আবিষ্কার হলো যে উনি ট্রাস্টি হিসেবে, সরি, গার্ডিয়ান হিসেবে আছে, কিন্তু উনি সুদের ব্যবসা করে যেটা মাইনরের জন্য ক্ষতিকর। অথবা উনি আহ, আহ, তামাকের ব্যবসা করে, তামাক জাতীয় প্রোডাক্টের ব্যবসা করে, যেটা আপনার বাবা জানতেন না। যদি এরকম হয় আপনার বাবা জানতেন না জীবিত অবস্থায়, আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি এই গ্রাউন্ডে গার্ডিয়ানশিপ বাতিল করতে পারবেন। কিন্তু যদি আপনার বাবা জানতেন এবং স্বেচ্ছায় এই প্রভিশন ওনাকে দায়িত্ব দিচ্ছেন, তাহলে বাতিল করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। বাট এই উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ না, আমি জাস্ট বুঝার জন্য বলছি। ঠিক আছে? জি স্যার। ওকে। এরপরে এইচ নাম্বার হলো ফর রিসাইডিং টু রিসাইড উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট। এইচ নাম্বার হলো যে এই লোক গার্ডিয়ান আদালতের জুরিসডিকশন থেকে সরে গেছে, unless such guardian has taken up such a residence as in the opinion of the court renders it impracticable for him to discharge his functions of a guardian। বলছে শুধুমাত্র আদালতের জুরিসডিকশন থেকে উনি সরে যাওয়ার কারণে ওনাকে গার্ডিয়ানশিপ থেকে বাদ দেওয়া যাবে না, যদি না আদালতের কাছে প্রমাণ হয় বা আদালতের কাছে মনে হয় যে উনি দূরে সরে যাওয়ার কারণে ওনার যে গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করার যে সুযোগ, এই সুযোগ একেবারেই বন্ধ হয়ে গেছে, এটা সম্ভব না, তাহলে উনি আর গার্ডিয়ান থাকতে পারবে। কিন্তু যদি এমন হয় উনি বিদেশে থেকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারতেছে, অথবা উনি ভিন্ন জুরিসডিকশনে থেকেও উনি ঠিকঠাক দায়িত্ব পালন করছে, তাহলে হি উইল কন্টিনিউ অ্যাজ গার্ডিয়ান। কথা ক্লিয়ার? কথা বলতে হবে বাবা। জি স্যার। গুড। এরপর আসেন ডিসচার্জ অফ গার্ডিয়ান। কখন বলা হবে যে গার্ডিয়ান তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে? ইফ এ গার্ডিয়ান অ্যাপয়েন্টেড অর ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট ডিজায়ার্স টু রিজাইন হিজ অফিস, হি মে অ্যাপ্লাই টু দ্য কোর্ট টু ডিসচার্জ। কোনো গার্ডিয়ান যদি মনে করে যে আমি আর থাকতে চাই না, তাই রিজাইন করতে চাই, উনি তা অ্যাপ্লাই করবেন আর আদালত এটা বাদ মানে ডিসচার্জ করে দেবেন। If the court find that there is sufficient reason for application, it shall discharge him. And if the guardian making the application is the collector and the government approves of his applying to be,
discharge, the court shall in any case discharge. দ্বিতীয়টা হলো যে আদালত যদি অ্যাপ্লিকেশনের পর দেখে যে ওনার এই অ্যাপ্লিকেশনের যৌক্তিক বা যথেষ্ট কারণ আছে, আদালত ওনাকে ডিসচার্জ করবে। আর যদি এমন হয় যিনি গার্ডিয়ান ছিলেন উনি আসলে কালেক্টর অফ দ্য গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে উনি যদি ডিসচার্জের জন্য অ্যাপ্লিকেশন করে, অবশ্যই অ্যাপ্লিকেশনটা গভর্নমেন্ট প্রপার অথরিটি থেকে অ্যাপ্রুভাল পেতে হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আদালত ওনাকে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। সেকশন 41 অনুযায়ী এটা হলো কখন গার্ডিয়ানশিপ অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, কেউ কিচ্ছু করা লাগে না। নাম্বার 1 বাই ডেথ, নাম্বার 2 রিমুভাল, যেটা আমরা দেখছি অলরেডি, নাম্বার 4 সরি নাম্বার 1 এর মধ্যে বাই ডেথ, রিমুভাল অর ডিসচার্জ, যেটা আমরা অলরেডি দেখছি। নাম্বার 2 বাই দ্য কোর্ট অফ ওয়ার্ডস অ্যাজিউমিং সুপারিনটেন্ডেন্স অফ দ্য পার্সন অফ দ্য ওয়ার্ড, যেটা আমরা অলরেডি বলছি যে কেউ যদি অলরেডি কোন সুপারিনটেন্ডেন্সে থাকে। নাম্বার 3 বাই দ্য ওয়ার্ড সিজিং টু বি এ মাইনর, যখন মাইনরের বয়স এখন মেজর হয়ে গেছে, আর 18 নিচে না। ইন দ্য কেস অফ ফিমেল ওয়ার্ড বাই হার ম্যারিজ টু এ হাজব্যান্ড হু ইজ নট আনফিট টু বি গার্ডিয়ান অফ হার পার্সন, বলছে যে মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে এবং হাজব্যান্ড নিজে গার্ডিয়ান হওয়ার জন্য যথেষ্ট, তাহলে আর অন্য গার্ডিয়ানের দরকার নেই। or if the guardian was appointed or declared by the court, অথবা কোর্ট কর্তৃক যদি অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় তাহলে আগের জন শেষ। or by her marriage to a husband who is not in the opinion of the court so unfit, অথবা কোর্ট কর্তৃক যার কাছে বিয়ে হয়েছে তাকে আনফিট মনে হয় নাই। লাস্ট ওয়ান, in the case of ward whose father was unfit to be guardian of the person of the ward by the father's choosing to be so, or if the father was deemed by the court to be so unfit by his choosing to be so in the opinion of the court, বলছে যদি আদালত মনে করে যিনি বাবা হিসেবে গার্ডিয়ান আছেন সে বাবাই গার্ডিয়ান হওয়ার আর যোগ্যতা রাখেন না, সেক্ষেত্রে আদালত বাবাকে গার্ডিয়ানের এই পোস্ট থেকে অব্যাহতি দিবেন অথবা অটোমেটিক্যালি উনি সিজ করবেন, ওনার আর দায়িত্ব থাকবে। এটা কোন ধরনের গার্ডিয়ানের সিজেশন? দ্য পাওয়ার অফ দ্য গার্ডিয়ান অফ দ্য পার্সন, যখন কেউ পার্সনের দায়িত্ব নেই গার্ডিয়ান হিসেবে। আরেকটা হলো যদি গার্ডিয়ান প্রপার্টি হিসেবে প্রপার্টির দায়িত্ব নেই, তাহলে নাম্বার 1 হলো বাই হিজ ডেথ, রিমুভাল অর ডিসচার্জ বাই দ্য কোর্ট অফ ওয়ার্ডস অ্যাজিউমিং সুপারিনটেন্ডেন্স অফ দ্য প্রপার্টি অফ দ্য ওয়ার্ড। নাম্বার 3 হলো বাই দ্য ওয়ার্ড সিজিং টু বি মাইনর, যে উনি আর মাইনর নাই, ওনার প্রপার্টি অলরেডি কোর্ট অফ ওয়ার্ডস এর দায়িত্বে আছে, উনি মারা গেছেন অথবা তাকে রিমুভ করা হয়েছে অথবা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটার একটু ব্যাখ্যা কোন সেকশনে? সেকশন 41। When for any cause the powers of the guardian cease, যে কোনো কারণে ওনার গার্ডিয়ানশিপ শেষ, the court may require him, কোর্ট তাকে ডাকতে পারে, or if he is dead, উনি যদি মারা যান আদালত ডাকবেন হলো তার রিপ্রেজেন্টেটিভ, তার উত্তরাধিকারীকে ডাকবে, ডেকে বলবে ভাই যে প্রপার্টিটা তোমার বাবার পজিশনে ছিল অথবা বাবার প্রপার্টি তোমার পজিশনে আসছে এবং এই প্রপার্টিটা মূলত ওই মাইনরের অথবা মাইনরের অ্যাকাউন্টে, যে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে চলে আসছে, প্লিজ এটা ফেরত দাও। নাম্বার 4 হলো when he has delivered the property or accounts as required by the court, যখন সে সব ফেরত দেবে আদালতের নির্দেশনা মোতাবেক, the court may declare him to be discharged from his liabilities save as regards any fraud which may subsequently be discovered, বলছে যখনই আদালতের নির্দেশনা ক্রমে
তার বাবার অবর্তমানে উত্তরাধিকারী অথবা যিনি গার্ডিয়ান হিসেবে ছিলেন তিনি কোর্টের নির্দেশনাক্রমে সকল প্রপার্টি অফ ওয়ার্ড ফেরত দিছে, ফেরত দেওয়ার পরে আদালত তাকে ও তার গার্ডিয়ানশিপ থেকে অথবা লায়াবিলিটি থেকে ডিসচার্জ করবে। বাট কন্ডিশন হলো পরবর্তীতে যদি তার কোনো ফ্রড ধরা পড়ে তাকে আবার লায়াবল হতে হবে ফ্রডের জন্য। সুতরাং ফ্রড না করলে তার লায়াবিলিটি শেষ এবং সে গার্ডিয়ান হিসেবে তার দায়িত্ব থেকে লায়াবিলিটি থেকে ডিসচার্জ হবে। লাস্ট লাইন, এখন মারা গেল, ডিসচার্জ হলো, রিমুভ হলো, নতুন গার্ডিয়ান নিয়োগ দিবেন না। যদি মাইনর এখনো মাইনর থেকে যায়, when a guardian appointed or declared by the court is discharged under the law to which the ward is subject ceases to be entitled to act, or when any such guardian or guardian appointed by the will or other instrument is removed or dies, the court of his opinion, motion, or an application under chapter 2, আবার সে আগে সেকশন অ্যাপয়েন্টমেন্ট কোন পড়ে যাবে, অমুক তমুক কে অ্যাপ্লিকেশন করতে হবে, জুরিডিকশন থাকলে কি হবে না থাকলে কি হবে, may, if the ward is still minor, appoint or declare another guardian of his personal property or possession. মারা গেছে, ডিসচার্জ হয়েছে, তার দায়িত্ব শেষ হয়ে গেছে, যাই হোক না কেন, যদি মাইনরটা এখনো মাইনর থাকে তাহলে তার মাইনর এজ এ পার্সন এবং প্রপার্টি বোথ দুইটার জন্যই আদালত যদি মনে করে তাকে নতুন কোনো গার্ডিয়ানকে নিয়োগ দেওয়া দরকার তাহলে নতুন সাকসেসর নিয়োগ দেবে। এই আইনের আরো অনেকগুলো সেকশন আছে, দ্যাট ইজ নট দ্যাট মাচ এসেনশিয়াল অ্যাজ থিওরিটিক্যাল স্টাডি। আপনারা যদি নিজেরা নিজেদের ইন্টারেস্টের জন্য পড়তে চান, ইউ ক্যান রিড, বাট আই থিঙ্ক it is not necessary to be instructed by me. That's why I excluded those sections from this class. Thank you.